শুভ সন্ধ্যা সবাইকে। রোবোটেক অলিম্পিয়াড 2024। তো আজকে আমাদের প্রোগ্রাম স্বপ্ন ছুঁয়ে যায়। তো আজ আমরা কথা বলবো আমাদের বেস্ট ক্যাম্পাস অ্যাম্বাসেডরদের নিয়ে, তাদের স্বপ্ন ছোঁয়ার গল্প নিয়ে, কিভাবে তারা রোবোটেক অলিম্পিয়াড 2024 আয়োজনে আমাদেরকে সহায়তা করেছিল এবং তাদের অবদানের মাধ্যমে আমাদের প্রোগ্রামটা সফল হয়েছিল। আজ আমাদের 2024-এর লাস্ট ডেতে আমরা তাদের সেই অবদানকে আমরা স্মরণ করতে চাচ্ছি। তো আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম। আজ আমরা অবশ্য একটি বিশেষ কারণে একত্রিত হয়েছি। এটি শুধু একটি অনুষ্ঠান নয়, এটি সকলের প্রচেষ্টার অবদান এবং তাদের যে অসাধারণ অ্যাম্বাসেডরদের ভূমিকা, সেটা আমরা শ্রদ্ধা এবং সম্মানের সাথে স্মরণ করছি। তো আমাদের মাঝে উপস্থিত আছেন শিহাব আহমেদ ভাইয়া, মেহেদী হাসান ভাইয়া এবং সাবিকুন নাহার রিম্মি আপু। আপনাদের সকলকে স্বাগতম। স্বপ্ন ছুঁয়ে যায় প্রোগ্রামে আপনাদেরকে নিয়ে আমরা আজ আয়োজন করতে চাচ্ছি আমাদের লাইভ সেশন। তো ভাই, আপনারা কেমন আছেন? আপু? আলহামদুলিল্লাহ, আপনাকেও ধন্যবাদ আমাদের এই লাইভটাতে আর কি সুযোগ দেওয়ার জন্য। বেশ ভালোই লাগতেছে। হ্যাঁ, ধন্যবাদ ভাইয়া। তো আমরা জানি রোবোটেক অলিম্পিয়াড এই সকল যাত্রায় আমাদের ক্যাম্পাস অ্যাম্বাসেডরদের ভূমিকা ছিল অনস্বীকার্য। দেশের বিভিন্ন প্রান্ত থেকে তারা শুধু প্রযুক্তি আগ্রহ সৃষ্টি করেনি, তারা তাদের নেতৃত্ব গুণ এবং সৃজনশীলতার কাজে লাগিয়ে নিজেদের ক্যাম্পাস এবং স্থানীয় সম্প্রদায়ের রোবোটিক্স ও প্রযুক্তি উদ্ভাবনের নতুন অধ্যায় রচনা করেছেন। তো সেই উপলক্ষে আজ আমাদের মাঝে 3জন বেস্ট ক্যাম্পাস অ্যাম্বাসেডর উপস্থিত আছেন। তো আমরা ক্রমান্বয়ে তাদের একটু পরিচয় জানতে চাচ্ছি। শিহাব আহমেদ ভাই, আপনি যদি সংক্ষিপ্তভাবে আপনার পরিচয় উপস্থাপন করতেন। ওকে, ধন্যবাদ। আমি শিহাব আহমেদ ফ্রম খুলনা ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি, খুলনা। আমি বর্তমানে পড়ালেখা করতেছি লেদার ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে। আর মোটামুটি আর কি রোবোটিক্স নিয়ে কাজকর্ম করা হয়, এই আর কি। হ্যাঁ, ধন্যবাদ ভাইয়া। আমরা এখন চলে যাচ্ছি আমাদের সাবিকুন নাহার রিম্মি আপুর কাছে। আপু, সংক্ষিপ্তভাবে আপনার পরিচয়টুকু যদি উপস্থাপন করতেন। Assalamu alaikum. This is me, Savikunda Rimi. I'm a student from Begum Bodhinasa Government Girls College. And otherwise, আমি স্টুডেন্ট, তো পাশাপাশি আমি একটা রোবোটিক্স টিমের সাথে যুক্ত আছি। এছাড়াও আমি কিছু অলিম্পিয়াডের সাথে যুক্ত আছি, যেখানে আমি অ্যাম্বাসেডর হিসেবে আছি, কাজ করছি বর্তমানে। ধন্যবাদ আপু আমাদের সাথে থাকার জন্য। এই মুহূর্তে আমরা যাচ্ছি মেহেদী হাসান রিফাত ভাইয়ের কাছে। ধন্যবাদ ভাইয়া আমাকে ফ্লোর দেওয়ার জন্য। সো দিস ইজ মেহেদী হাসান। কারেন্টলি আই এম স্টাডিং ইন নর্থ সাউথ ইউনিভার্সিটি ইন ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, অ্যান্ড দিস ইজ মাই থার্ড ইয়ার। সো দ্যাটস ইট। ধন্যবাদ সবাইকে। আপনারা ছিলেন মূলত আমাদের অলিম্পিয়াডের মূল সেতু বন্ধন। তো আপনাদের ক্যাম্পাসে যেভাবে বার্তা ছড়িয়ে দিয়েছেন এবং আমাদের অনুষ্ঠান আয়োজনে যেভাবে সফলতা পেয়েছি, আপনাদের অবদান অনস্বীকার্য ভাইয়া, আপু, সবাইকে। তো এই মুহূর্তে আমরা একটু আপনাদের সাথে কথা বলতে চাচ্ছি আমাদের বিভিন্ন প্রোগ্রাম নিয়ে এবং আপনাদের সামগ্রিক যে যাত্রা। আমরা 2024-এর শেষ মুহূর্তে পুরো একটা বছর হয়তো আমাদের বিভিন্ন প্রোগ্রাম এবং সেটা আয়োজন করতে গিয়ে আমাদের বিভিন্ন কৃতিত্ব এবং বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করা লাগছে। তো সামগ্রিকভাবে আজ আমরা এগুলো নিয়ে আপনাদের সাথে একটু কথা বলবো, যেভাবে আমাদের দর্শকরা জানতে পারে আপনাদের অবদান সম্পর্কে এবং আগামী দিনগুলোতে কিভাবে আমাদের অনুষ্ঠানটুকু সফল করতে পারি। তো প্রথমে বলে নিচ্ছি যে আমাদের রোবোটেক অলিম্পিয়াড, যেটা আমাদের রোবোটিক ভ্যালির সহায়তায় হয়ে থাকে। তো দেশ জুড়ে যে আমাদের রোবোটিক্স এর একটা নতুন জাগরণ, সেখানে খুবই একটা অনস্বীকার্য অবদান রাখছে। তো এই মুহূর্তে আমি আপনাদের কাছে জানতে চাচ্ছিলাম যে আপনি কিভাবে ক্যাম্পাস অ্যাম্বাসেডর হলেন রোবোটিক্স অলিম্পিয়াডের ক্ষেত্রে। তো আপনারা যদি একটু জানাতেন এভাবে আমাদের দর্শক এবং সকলের জন্য। শিহাব আহমেদ ভাই, আপনি শুরু করেন তাহলে। কিভাবে রোবোটিক্স অলিম্পিয়াডে ক্যাম্পাস অ্যাম্বাসেডর হলেন এবং আপনার অনুপ্রেরণা কি ছিল ক্যাম্পাস অ্যাম্বাসেডর হিসেবে এই দায়িত্ব পালনের ক্ষেত্রে? তো সর্বপ্রথম আমি যখন ইভেন্টটা আর কি নোটিস করি, ওইটা খুব সম্ভবত ফেসবুকে আর কি দেখছিলাম ইভেন্টটা।
আর পাশাপাশি আমি মোটামুটি মানে ট্রাই করি যে এই টাইপ যেরকম রোবোটিক্সের যে ইভেন্ট গুলো হয় ওইগুলোতে যাতে আর কি পার্টিসিপেট করতে পারি যে কোনো সেগমেন্টে বা লাইক দ্যাট। তো ওইভাবে আর কি কোনো পোস্ট দেখছিলাম, তারপরে আর কি ওইটা নিয়ে আর কি মানে আমি সাধারণত সকার বোর্ড সেগমেন্টে জয়েন করে থাকি। তারপরে ওখানে যে পোস্টটা দিছিল, তো ইভেন্টের সব আপডেট জানতে স্বাভাবিকভাবেই যে ইভেন্ট গুলা ক্রিয়েট করা হয় ওগুলো ফলো করা হয়। তো ওখানে পোস্ট গুলাও দেওয়া হয়। তো ওখানে যখন ক্যাম্পাস অ্যাম্বাসেডারের পোস্ট দেখছিলাম, তো তখন আর কি মানে এর আগেও আমি একটা ইভেন্টে ক্যাম্পাস অ্যাম্বাসেডার ছিলাম আমার ভার্সিটিতে, ওটা হয়েছিল। কিন্তু আমার আর কি কাজ ছিল ওইটা আমার ভার্সিটির বাইরে যাতে আমি অন্য ক্যাম্পাস গুলারও জানাইতে পারি। তো ওই সূত্রে আর কি ওখানে ক্যাম্পাস অ্যাম্বাসেডারের জন্য অ্যাপ্লাই করা ছিল। তো পাশাপাশি এটা একটা মানে সোশ্যাল নেটওয়ার্কেও ক্রিয়েট করতে পারে, এই চিন্তাধারা থেকেই আর কি মোটামুটি অ্যাপ্লাই করছিলাম প্রথমে। ধন্যবাদ ভাই। এই মুহূর্তে আমরা রিম্মি আপুর কাছে জানতে চাচ্ছি আপনার অনুপ্রেরণা কি ছিল ক্যাম্পাস অ্যাম্বাসেডর হিসেবে যে ভূমিকা পালন করছেন, বা কিভাবে আপনি জানতে পারছিলেন আমাদের প্রোগ্রামটা সম্পর্কে? Actually, first of all, বলতে গেলে I am really grateful to my robotics team, RoboSuperia, and I would like to extend a special thanks to my team leader Mahadibin Fardous. Because আমি এই fourth robotic ইন্টারন্যাশনাল যে অলিম্পিয়াড, আমি এখানে আসা, এই ইভেন্টটাতে যুক্ত হওয়া মূলত আমার টিমের মাধ্যমে। এই টিমের মাধ্যমে মূলত আমি এই রোবোটিক অলিম্পিয়াডের ব্যাপারে জানতে পেরেছি। আর আমি শুধু একজন অ্যাম্বাসেডর ছিলাম না, আমি পাশাপাশি একজন পার্টিসিপেন্টও ছিলাম। আর যখন অ্যাম্বাসেডর হিসেবে কাজ করা, দেন আমাদেরকে একটি গ্রুপে যুক্ত করা হয়, দেন ওইখানে আমাদেরকে কিছু টাস্ক দেওয়া হয়, ওইগুলা কমপ্লিট করা। দেন আমার ইনস্টিটিউটের পাশাপাশি একাধিক ইনস্টিটিউট গুলাকে রিচ করার চেষ্টা করা। যখন আমি অনুপ্রেরণার কথা বললে, আমি প্রথমত আমার রোবোটিক্স যে টিম আছে আমি এটার কথাই বলবো। ওদের মাধ্যমেই যেহেতু আমার এখানে আসা, সো আমি অল ক্রেডিট এই টিমটাকেই দিচ্ছি। থ্যাংক ইউ আপু। আমরা আপনার মাধ্যমে এই থ্যাঙ্কসটা তাদের আপনার পুরো টিমকে আমরা পাঠিয়ে দিতে চাচ্ছি। তাদের যে অবদান অবশ্যই আমরা স্মরণ করছি। আর আপু, আপনার ক্যাম্পাস অ্যাম্বাসেডর হিসেবে কোন কোন ইনস্টিটিউটে কাজ করছিলেন যদি একটু আমাদেরকে জানাতেন? একজন ক্যাম্পাস অ্যাম্বাসেডর হিসেবে অ্যাকচুয়ালি শুধু আমি আমার ইনস্টিটিউট না, একাধিক ইনস্টিটিউটকে মানে সর্বোচ্চ চেষ্টা করেছি এই ইভেন্ট সম্পর্কে জানানোর। এখানে আমার ইনস্টিটিউট তো ছিলই, পাশাপাশি ব্র্যাক ইউনিভার্সিটি, নর্থ সাউথ ইউনিভার্সিটি, দেন কিছু পাবলিক ইউনিভার্সিটি ছিল, জগন্নাথ ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, দেন কিছু স্কুল কলেজ। মানে সব আমার যে লিস্ট ছিল, এখানে আমি 15 থেকে 20টা ইনস্টিটিউট যাদেরকে আমি রিচ করার ট্রাই করেছি, এই ইভেন্ট সম্পর্কে জানানোর চেষ্টা করেছি, যেখান থেকে কয়েকটি টিম যুক্ত হয়েছিল অলিম্পিয়াডের সাথে। দ্যাটস গ্রেট আপু। আমরা খুবই গর্বিত আপনার যেভাবে আমাদের প্রোগ্রামটাকে আপনি সফল করেছেন। তো এই মুহূর্তে আমরা কথা বলতে যাচ্ছি মেহেদী হাসান ভাইয়ের কাছে। থ্যাংক ইউ ভাইয়া। থ্যাংক ইউ ভাইয়া। সো আমি মেইনলি হচ্ছে গিয়ে কিভাবে এই অলিম্পিয়াড সম্পর্কে জানতে পারছি এটা বলার আগে আমি আরেকটু কিছু অ্যাড করতে চাই। সো বেসিক্যালি আমি যখন আমার সেকেন্ড সেমিস্টারে ছিলাম, তখন হচ্ছে গিয়ে আমি আমাদের ভার্সিটির যে IEEE অর্গানাইজেশনটা আছে, যে IEEE নর্থ সাউথ ইউনিভার্সিটি স্টুডেন্ট ব্রাঞ্চ, সো ওইটার সাথে হচ্ছে গিয়ে আমি যুক্ত হই। সো ফ্রম দ্যাট টাইম আমি হচ্ছে গিয়ে অনেক টিমের সাথেই কাজ করছি, যেমন কি বলে, যেমন হচ্ছে গিয়ে মানে একটা ইভেন্ট দাঁড়া করানোর জন্য যে অনেকগুলা টিম কাজ করে থাকে, যেমন ইভেন্ট ম্যানেজমেন্ট টিম, লজিস্টিক্স টিম, ফাইন্যান্স টিম। সো ওয়ান অফ দ্য টিম ওয়াজ PR অ্যান্ড প্রমোশনস টিম। তো তখন PR অ্যান্ড প্রমোশনস টিমের যে কোঅর্ডিনেটর ছিল, উনি মেইনলি আমাকে বলতেছিল যে কিভাবে আমরা প্রমোশন গুলো অ্যাকচুয়ালি করে থাকি। সো তখন আমাদেরকে বলা হয়েছে যে কিছু পাবলিক গ্রুপস আছে যে IEEE, সো প্রত্যেক গুলাতে আমাদের জয়েন হয়ে যেতে, বিকজ আমরা ওই গ্রুপস গুলার থ্রুতে আমরা হচ্ছে গিয়ে প্রমোশনস গুলা করি। ওই গ্রুপস গুলাতে প্রমোশন করলে যেটা হয় আর কি, ডিফারেন্ট ইউনিভার্সিটির মানুষরা ওই ইভেন্ট গুলা দেখতে পায়। সো তার কথা অনুযায়ী আমি হচ্ছে গিয়ে ওই
পাবলিক গ্রুপস গুলাতে জয়েন হয়ে যাই। সো ফ্রম দ্যাট টাইম আমি হচ্ছে লাস্ট 2 বছর ফার্স্টে হচ্ছে গিয়ে অ্যাজ আ ইনচার্জ অফ পাবলিক রিলেশনস এন্ড প্রমোশনস টিম কাজ করি, অ্যান্ড এই বছর হচ্ছে গিয়ে আমি এই টিমের সাব এক্সিকিউটিভ হই। সো এইটা হচ্ছিল আমি যেটা অ্যাড করতে চাচ্ছিলাম। সো আমি এই ইভেন্ট সম্পর্কে জানতে পারছিলাম ওই কোনো একটা গ্রুপে। সো কেউ একজন ওই গ্রুপে হচ্ছে গিয়ে এই ইভেন্টটা শেয়ার করছিল, যেটার মাধ্যমে আমি হচ্ছে গিয়ে ইভেন্টটা সম্পর্কে জানতে পারি। সো আমি ইনফ্লুয়েন্স হই কিভাবে অ্যাম্বাসেডরের জন্য অ্যাপ্লাই করার জন্য। সো প্রিভিয়াসলি আমি যদি বলি, আমি মোর দেন 15+ ইভেন্টস অ্যাক্রস বাংলাদেশ ক্যাম্পাস অ্যাম্বাসেডর হয়েছিলাম। সো লাস্ট ইভেন্ট হচ্ছে গিয়ে কুয়েটের মেকাট্রনিক্স ডিপার্টমেন্টের একটা ফ্ল্যাগশিপ ইভেন্ট হয়েছিল, সেটা হচ্ছে গিয়ে ক্যালিব্রেশন 2.0। সো ওইটা হচ্ছে গিয়ে আমি আমার ফ্রেন্ডসদের সাথে ঢাকা থেকে খুলনা যাই। সো ওই জায়গায় তারা একটা জিনিস বলছিল যে ফার্স্ট অফ অল তারা হচ্ছে গিয়ে বিভিন্ন টাস্ক দিবে, টাস্কে যে পয়েন্ট আগায় থাকবে তাকে সিলেক্ট করা হবে। দেন ওই পয়েন্ট যদি 2-3 জন ক্যাম্পাস অ্যাম্বাসেডরের যদি ইকুয়াল থাকে, তাহলে তারা দেখবে যে নাম্বার অফ পার্টিসিপেন্টস কে কত বেশি আনছে, তার উপর বেস করে তাদেরকে হচ্ছে গিয়ে বেস্ট অ্যাম্বাসেডর দেওয়া হবে। সো আমি ভাবছিলাম যে আমি যেহেতু প্রায় অনেকজন, মোস্ট প্রবাবলি সেকেন্ড হাইস্ট নাম্বার অফ পার্টিসিপেন্টস, আমি আমার ফ্রেন্ডসদেরকে নিয়ে যাই ফ্রম নর্থ সাউথ ইউনিভার্সিটি ঢাকা থেকে খুলনা। বাট আমি হচ্ছে গিয়ে ব্যর্থ হই। আমি ভাবছিলাম যে আমি বেস্ট অ্যাম্বাসেডর অ্যাওয়ার্ডটা পাবো, বাট আমি আনলাকি ছিলাম। সো ওই জায়গা থেকে আমার একটা মানে ছিল, রাগ টাইপের বলা যায়, যে আমি তো বেস্ট অ্যাম্বাসেডর কাছাকাছি গিয়েও পারলাম না, বিকজ আমার কিছু টাস্ক পয়েন্ট কম ছিল। সো আমি ভাবতেছিলাম যে আমি এই ইভেন্টে অ্যাপ্লাই করে দেখি যে এইবার অ্যাম্বাসেডর হওয়া যায় নাকি, বেস্ট অ্যাম্বাসেডর পাওয়া যায় নাকি। সো এই অনুপ্রেরণা নিয়ে আমি হচ্ছে গিয়ে এই ইভেন্টের জন্য অ্যাপ্লাই করি। আর মেইনলি আমি যেটা বলছিলাম যে আমার সামনে যত ইভেন্টই আসে আমি হচ্ছে ওইটাতে অ্যাপ্লাই করি। আমি লাস্ট পর্যন্ত কাজ করতে পারি নাকি পারি না ওইটা না শিওর হয়ে আমি অ্যাপ্লাই করি। তারপরে হচ্ছে গিয়ে দেখা যায় যে করতে পারি নাকি ইনঅ্যাক্টিভ হয়ে গেছি। বাট আমি কোনো ইভেন্ট আসলে ওইটাতে আমি হচ্ছে গিয়ে ক্যাম্পাস অ্যাম্বাসেডর জন্য অ্যাপ্লাই করি আর কি। সো লাইক আদার ইভেন্টস, এই ইভেন্টটাও আমার সামনে আসে, সো আমি হচ্ছে গিয়ে অ্যাপ্লাই করি। আর ওই যে একটা রাগ ছিল যে আমি বেস্ট অ্যাম্বাসেডরটা পাইলাম না এত কাছে যায়ও, তো ওই জায়গা থেকেই আমার হচ্ছে গিয়ে মেইনলি এই ইভেন্টের জন্য ক্যাম্পাস অ্যাম্বাসেডর অ্যাপ্লাই করা হয়। সো এইটাই আর কি। ধন্যবাদ ভাইয়া। তো আমরা জানতে পারলাম অবশ্যই আপনার বেস্ট ক্যাম্পাস অ্যাম্বাসেডর হয়ে ওঠার গল্পটুকু। তো আমরা আপনাকে জানাতে চাই আপনি আমাদের ওয়ান অফ দ্য বেস্ট ক্যাম্পাস অ্যাম্বাসেডর, ওয়ান অফ দ্য 3 হেয়ার। বেসিক্যালি আমাদের ইনিশিয়াল ফেজে আমাদের মোর দ্যান 300 ভলেন্টিয়ার্স অ্যাপ্লাই করেছিলেন এবং তাদের মধ্যে অনেকেই ছিলেন খুবই অ্যাক্টিভ। তাদের নিরলস প্রচেষ্টার মাধ্যমে আমাদের রোবোটিক অলিম্পিয়াড 2024 অ্যারেঞ্জ করতে আমরা সক্ষম হয়েছি। বাট from all of them, you three are the best. So থ্যাংক ইউ। ভাই আপনি যেভাবে বেস্ট হওয়ার আপনার ইচ্ছা ছিল সেটা বাস্তবে পরিণত হয়েছে। আর আমরা এই পর্ব থেকে জানতে পারলাম যে আমাদের মাঝে যারা আছেন তাদের কেউ পার্টিসিপেন্ট হিসাবেও অংশগ্রহণ করেছে রোবোটিক অলিম্পিয়াডে। তো আমরা বলতে পারি তাদের একটা ডাইভার্সিটি ছিল, তারা বিভিন্ন ভাবে ভূমিকা রেখেছে। তো আগামী প্রজন্ম বা আগামী যারা আসছে ক্যাম্পাস অ্যাম্বাসেডর হিসেবে তাদের জন্য আপনারা একটা দৃষ্টান্ত স্থাপন করছেন। তো এই পর্যায়ে আমরা যেতে চাই আপনাদের কাছে যে আপনাদের সব থেকে বড় চ্যালেঞ্জ কি ছিল এই যে ক্যাম্পাস অ্যাম্বাসেডর হিসেবে একটা ভূমিকা পালন করতে হচ্ছে। অবশ্যই সবাইকে এনগেজ করা লাগবে, সবার কাছে বার্তা পৌঁছাতে হবে। তো আপনাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ কি ছিল এবং আপনারা কিভাবে সেটা অতিক্রম করছেন এই আপনাদের এই জার্নিটুকু? তো আপনারা যদি একটু আমাদেরকে জানাতেন। আমরা প্রথমে যাচ্ছি শিহাব আহমেদ ভাইয়ের কাছে। এখানে আমাদের বিভিন্ন সময় চ্যালেঞ্জ আসতে পারে, কিন্তু আমাদের এই ইভেন্টের ক্ষেত্রে স্পেসিফিক্যালি যে চ্যালেঞ্জটা ছিল সেটা হলো টাইম। কারণ ইনিশিয়ালি একটা টাইম দেওয়া ছিল, কিন্তু এরপরে আমাদের দেশে বেশ কিছু ফেস গেছে, অনেকগুলা অকারেন্স ঘটছে, এই জন্য আর কি বারবার টাইম গুলা পিছানো হইতেছিল। আবার আরেকটা সমস্যা হয় কি, যেহেতু এটা আর কি ইন্টার ইউনিভার্সিটি হয়ে থাকে, তো সেই ক্ষেত্রে কোনো ইউনিভার্সিটিতে দেখা যাচ্ছে যে তাদের সেমিস্টার ফাইনাল থাকে, কোথাও
তাদেরকে মিট চলে, এরকম ভাবে টাইম গুলা ম্যানেজ করা অনেক ব্যাপার হয়ে থাকে। তারপরে আরো একটি যে ব্যাপার থাকে যে ইভেন্টটা আসলে কি রকম হবে, ইভেন্টের ম্যানেজমেন্ট কেমন হবে, যেরকম তারা প্রমিস করছে সেইভাবে হবে কিনা, তো এগুলো আর কি ম্যানেজ করা লাগে। অনেক সময় দেখা যাচ্ছে যে আমরা কোনো একটা পোস্ট শেয়ার দিছি, বা আমার সাথে যেমন বেসিক্যালি হয়ে থাকে, আমি সাধারণত যেহেতু কোনো একটা সেগমেন্টে পার্টিসিপেট করি, তো সাধারণত ওখানে যারা পার্টিসিপেট করে তাদের সাথে আমার আর কি সোশ্যালি কানেক্ট আছে। তো তারা আমাদেরকে দেখা যাচ্ছে বলে যে আপনি যেহেতু অ্যাম্বাসেডর একটু বলেন যে আমার এই সমস্যা হইতেছে বা আমার টাইম মিলতেছে না, ওখানে কেমন হবে, ওনারা এই রুলসটা করছে, ওই রুলসটা যদি একটু চেঞ্জ করা যায় তো, এভাবে আর কি। তখন দেখা যাচ্ছে আমি আবার যখন ওখানে যারা অর্গানাইজিং কমিটিতে আছে তাদের সাথে কথা বলতেছি, তারা দেখা যাচ্ছে অনেক সময় অনেক সলিউশন দিছে। যেমন আমাদের প্রথমে একটা টাইম নিয়ে এমন হয়েছিল যে যে ডেটটা ফিক্সড হয়েছে ওটাইতে আর কি মানে তারা আয়োজন করেই ফেলবে, কিন্তু ওই সময় দেখা যাচ্ছে যে অনেকের পরীক্ষা, ম্যাক্সিমাম ইউনিভার্সিটির পরীক্ষা ছিল, তো পরে আর কি ওইটা চেঞ্জ করা হয়েছিল। তারপরে আমরা দেশে জানি একটু দেশে বিভিন্ন ঘটনা ঘটছে, তারপরে একটা পর্যায়ে যে বেশ ডিলেতে আর কি প্রোগ্রামটা অ্যারেঞ্জ হয়েছে। তো ওই সময়টাতে যেমন টাইমের সবচেয়ে বড় বেনিফিটটা ছিল, কারণ ওই সময় সব ভার্সিটি মাত্র খুলছে, কিছুদিন হয়েছে, যেহেতু একটা দীর্ঘ সময় এই সবকিছু অফ ছিল। তারপরে দেখা যাচ্ছে যে ইভেন্ট হয়েছে, অনেক পার্টিসিপেন্ট ওই সময় বাড়ছে আর কি। তারপরে অনেক বিভিন্ন ধরনের কোশ্চেন করে থাকে, যারা গতবার দেখা গেছে পার্টিসিপেট করছে তারা জিজ্ঞেস করে যে আমি তো গতবার এই প্রবলেম দেখছি, বা এই রোডটা আমার দেখা গেছে, তো এটা এবার ম্যানেজ হবে কিনা, তো তাদেরকে আশ্বস্ত করা লাগে। একইভাবে আমারও উপর থেকে আর কি আশ্বস্ত হওয়া লাগে। তারপরে তাছাড়া তো দেখা যাচ্ছে আমি যদি বলে দিই, পরে দেখা যাচ্ছে তারা না পাইলে ওটা আরো অনেকটা নেগেটিভলি চলে। হ্যাঁ জি ভাই, আপনি ঠিক বলেছেন। তো আমাদের অনার্স বা আন্ডারগ্রেড লাইফে দেখা যাচ্ছে যে সবসময় পরীক্ষা চলতে থাকে, সম্ভবত মিড সেমিস্টার, হ্যাঁ ওইটা ফাইনাল, আর কি। অ্যাসাইনমেন্ট, রিপোর্ট। তো এটার মধ্য থেকে যে সময় করে নেওয়া বা সবাইকে আশ্বস্ত করা, এটা অবভিয়াসলি একটা ভালো লিডারশিপের দরকার। তাদেরকে সেটাই, তাদেরকে কারণ অ্যাপ্রোচ করা যেতে পারে কিভাবে, এটা কারণ অবভিয়াসলি। আমাদের ভার্সিটি দেখা যাচ্ছে শেষ হইতেছে, অন্যটাতে পরীক্ষা শুরু হইতেছে, ব্যাপারটা এরকম হইতেছে, কোনো জায়গায় আর কি কনস্ট্যান্ট না। তো তাদেরকে বলা যায় যে মানে যেভাবে তাদেরকে ম্যাক্সিমাম ম্যানেজমেন্টে করা লাগে, যে একটা দিন সাধারণত এই দিনগুলো এমন ভাবে ফিক্স করা হয় যেটা আর কি হলিডে থাকে বা উইকেন্ড থাকে। তো এই ক্ষেত্রে তাদেরকে ওইভাবে বলা বলা লাগে যে যেহেতু উইকেন্ড, তো আশা করি আমরা ইভেন্টে খুব একটা সমস্যা হবে না, বা তাদের যে সমস্যাগুলো থাকে যে এক্সাম বা ইয়ে, তো এখানে আসলে আমাদের আর কি কিছু করার থাকে না। মাল্টিপল যখন অপিনিয়ন আসে তখন আমাদের বেস্ট টাইম যেটা সেটাই করা লাগে। এক্ষেত্রে আমাদের কোনো কোনো সময় কিছু টিমকে স্যাক্রিফাইস করাও লাগে, বা তাদের জন্য আর কি কিছু করাও যায় না, এই আর কি। হ্যাঁ, জি ভাই, আমরা দেখতে পাই যে ব্রড সেন্সে দেখতে গেলে আমাদেরকে ম্যাক্সিমাম পার্টিসিপেন্ট যেভাবে আমরা অ্যারেঞ্জ করতে সক্ষম হ্যাঁ হয় ওটুকুই এক্স্যাক্টলি। আমাদের বেছে নিতে হয়। সম্ভবত এক্স্যাক্টলি। 100% অ্যাটেন্ডেন্স আমরা এনশিওর করতে পারি না ডিউ টু হ্যাঁ ল্যাক ওইটাই আর অফ কি দেখা যাচ্ছে। টাইম শিডিউলিং। সো হ্যাঁ এক্স্যাক্টলি। এই পর্যায়ে আমরা চলে যাব রিমি আপুর কাছে। তো আপু, আপনি কি চ্যালেঞ্জ ফেস করেছিলেন এবং আপনি কিভাবে সেগুলোকে ওভারকাম করছেন? মোটামুটি শিহাব ভাইয়া বলে দিয়েছে, সেম প্রবলেমগুলো আমিও ফেস করেছি। আদারওয়াইজ যেহেতু একটি ইনস্টিটিউটের মধ্যে সীমাবদ্ধ ছিলাম না, একাধিক ইনস্টিটিউট নিয়ে কাজ করার সর্বোচ্চ চেষ্টা করেছি। তো আমার জন্য যে সবচেয়ে বড় একটা চ্যালেঞ্জ ছিল সেটা ছিল অন্যান্য ইনস্টিটিউট গুলাকে রিচ করতে পারা, ওদেরকে ইভেন্টটা সম্পর্কে জানানো, ওদেরকে বুঝানো, অ্যাকচুয়ালি ইভেন্টের যে বিস্তারিত ব্যাপার আছে এগুলো নিয়ে ওদেরকে জানানো। দেন যেহেতু অলিম্পিয়াডের সময়টা বারবার পেছানো হয়েছে কিছু প্রবলেমের কারণে, তো ওদেরকে আবার আশ্বস্ত করতে হয়েছে, যেহেতু সবাই স্টুডেন্ট, ওদের এক্সাম থাকে, অন্য অন্য ইভেন্টও মানে এর মধ্যে পড়ে গিয়েছে, দেখা যাচ্ছে ওরা আসলে কি ইভেন্টে আসতেছে কিনা এটাও অনেক এনশিওর করতে পারছিল না। এই জিনিসগুলোর কারণে মোটামুটি এটা আমার জন্য একটা চ্যালেঞ্জ ছিল। আর অতিক্রম করতে পারার যে মেইন পয়েন্ট ওটা আমি বলবো, ওদেরকে আমি বুঝাতে পেরেছি এক্সাক্ট যে ইভেন্টটা কি, ইভেন্টের বিস্তারিত সবকিছু যখন ওদেরকে বুঝাতে পেরেছি, যে হ্যাঁ, তখন ওরা এনশিওর করতে পারে যে হ্যাঁ তাহলে আমি যাব, আমি ইভেন্টে অংশগ্রহণ করব। যখন আমি ওদেরকে, যারা ইচ্ছুক পার্টিসিপেট করতে চায় অ্যাজ আ পার্টিসিপেন্ট, ওদেরকে বুঝানো এই ইভেন্ট সম্পর্কে, এটার মাধ্যমে মূলত এই চ্যালেঞ্জটা আমি অতিক্রম করতে পেরেছি আর কি। এক্স্যাক্টলি আপু। তো আমরা জানি আমাদের এই বছর আমাদের অনেক বৈপ্লবিক পরিবর্তন আসছে আমাদের, যেটার কারণে শিডিউল বারবার চেঞ্জ করা লাগছে, বাট আলটিমেটলি আমরা কিন্তু প্রোগ্রামটুকু সফল করতে পেরেছি। তো আপনাদের অবভিয়াসলি বারবারই আমরা যেটা স্মরণ করছি আপনাদের অবদান। আর যেটুকু বললেন যে একসময় দেখা যায় যে নিজে বোঝা সম্ভব, বাট বাকিদেরকে বোঝানো এটা অবভিয়াসলি একটা স্কিলের ব্যাপার। তো আপনারা সে জায়গা থেকে সফলতা দেখিয়েছেন। তো আমরা এখন মেহেদী হাসান ভাইয়ের কাছে শুনতে যাব।
এই বিষয়ে? থ্যাংক ইউ ভাইয়া। সো আমার আগে রিমি আপু আর হচ্ছে শিহাব ভাইয়া অলমোস্ট সবকিছু বলে দিচ্ছে। সো আমি যদি আরেকটু বলি, সো প্রবলেম যেটা ফেস করা লাগছে, ফার্স্ট অফ অল তাদেরকে কনভিন্স করা যে আমাদের কি বলে এই যে এরকম একটা ইভেন্ট হবে, সো ওই জায়গায় ডিফারেন্ট সেগমেন্টস থাকবে, তারপরে হচ্ছে গিয়ে ওই জায়গায় আমরা পার্টিসিপেট করলে কি বেনিফিট হবে। সো এই জিনিসটা আমার সবচেয়ে বেশি প্রবলেম হয়েছে তাদেরকে বোঝানো। নেক্সট হচ্ছে গিয়ে যেহেতু ড্যাফোডিলের মোস্ট প্রবাবলি পার্মানেন্ট ক্যাম্পাস সাভারে, সো ওইটা অনেক জনের জন্য একটু দূরে হয়ে যাইতেছিল। এর জন্য অনেকেই হচ্ছে গিয়ে যাওয়ার ইচ্ছা থাকলেও ওরা হচ্ছে গিয়ে যাইতে পারতেছিল না, বিকজ বলতেছিল যে অনেক দূরে হয়ে যায়। সো ওই জায়গা থেকে অনেকেই মানে অনেক ফিমেল পার্টিসিপেন্টসও আমি হচ্ছে গিয়ে মানে কালেক্ট বলতে আমি তাদেরকে রাজি করা মানে রাজি করিয়ে ফেলছিলাম আর কি। বাট তখন যখন শুনছে যে এটা হচ্ছে সাভারের ক্যাম্পাসে, তখন তারা আস্তে আস্তে মানে না করা স্টার্ট করে দিতেছিল আর কি। তারপর আমি তাকে বুঝাইতেছিলাম যে দরকার হলে আমাদের সবাই মিলে হচ্ছে গিয়ে বড় একটা গাড়ি ভাড়া করে দেন একসাথে যাব। তারপরও তারা হচ্ছে গিয়ে রাজি হচ্ছিল। পরে হচ্ছে গিয়ে এই যে টাইমের যে ইস্যুটা, সো টাইম যে চেঞ্জ হইতেছিল বারবার, তারপরে হচ্ছে গিয়ে আমাদের যে বড় একটা জুলাই রেভলিউশন আসলো। সো এইসব গুলার কারণে পরে দেখা গেছে যে অনেকের এক্সাম স্টার্ট হয়ে গেছে। তো আমি নিজেও আমার হচ্ছে গিয়ে তখন মোস্ট প্রবাবলি মিট চলতেছিল, আমি মেসেঞ্জার গ্রুপ যেটা ছিল ওইটাতে বলছিলাম যে আমি ফার্স্টে আমি হচ্ছে গিয়ে আসবো আসবো বলতে বলতে তারপর হচ্ছে গিয়ে আমি মনে পড়ছে যে আমার কালকে হচ্ছে গিয়ে একটা মিট পড়ে গেছে আর কি। তো ওইটার জন্য আর কি আমার আশা হইলো না। সো মেইনলি এগুলাই চ্যালেঞ্জ ছিল আর কি। আর হচ্ছে গিয়ে আমাদের সবার এক্সাম তো একসাথে ছিল, সো ওইভাবে তেমন আর কেউ আসতে পারে নাই আর কি। তো এটাই সবচেয়ে বেশি বড় চ্যালেঞ্জ ছিল, যে কনভিন্স করা আর হচ্ছে গিয়ে তাদেরকে যে মানে কি বলে মানে ট্রাভেলিং এর যে জিনিসটা আর কি, এইটাই হচ্ছে গিয়ে মানে অনেকেই ফার্স্টে ভাবছিল যে আমাদের যে ঢাকার ভিতর যে ড্যাফোডিলের যে ক্যাম্পাসটা আছে ওইটাতে মেইনলি হবে। তারপরে যখন আমি বললাম যে এটা আসলে ঢাকার বাইরের ক্যাম্পাসটাতে হবে, তখনই হচ্ছে গিয়ে তারা একটু পিছনে সরে গেল আর কি। সো আমার পক্ষ মানে আমার সাইড থেকে এটাই সবচেয়ে বড় মানে প্রবলেম যেটা আমি ফেস করছি আর কি। ধন্যবাদ ভাইয়া। তো আমরা জানতে পারছি এখানে আমাদের সেফটি একটা ইস্যু ছিল, সেফটি প্লাস সিকিউরিটি রিজন। তো জি ভাই, নেক্সট অনেকেই টাইম দেখা থেকে গেছে আমরা আশা যে করি। হ্যাঁ মানে অনেকেই মেয়েদের যারা ছিল তাদেরকে দেখা গেছে যে বলতেছিল যে ভাই আমরা কি সন্ধ্যার আগে চলে আসতে পারবো নাকি। পরে আমি বললাম যে দেখো, যেহেতু আমরা ঢাকার বাইরে যাইতেছি ওইদিকে মোস্ট অফ দা টাইমে হচ্ছে গিয়ে জ্যাম থাকে, সো আমাদের ইভেন্ট শেষই হবে, শেষ হইতে হইতে হচ্ছে বিকাল সন্ধ্যা বেজে যাবে, সো আমাদের আস্তে আস্তে রাত হয়ে যাবে। তো এইসব অনেক কারণে হচ্ছে গিয়ে অনেকে দেখা গেছে যে আর রাজি হয় না আর কি। এটাই। জি ভাই, আপনাদের যে পরামর্শ ছিল এটা আশা করি আমাদের নেক্সট একটা অলিম্পিয়াড হতে যাচ্ছে আগামী বছরই, ফিফথ রোবোটিক অলিম্পিয়াড। তো নেক্সট অর্গানাইজিং কমিটির কাছে এটুকু প্রত্যাশা থাকবে, তারা এই বিষয়টুকুর প্রতি একটু সিনসিয়ার থাকবে এবং কেয়ারফুলি হ্যান্ডেল করার ট্রাই করবে, সো দ্যাট আমাদের ক্যাম্পাস অ্যাম্বাসেডর হিসেবে বাকি যারা পার্টিসিপেন্ট আছে তাদেরকে কনভিন্স করা ইজিলি সম্ভব হয়। তো এটুকু আমরা আশা করবো। আর আপনাদেরকে জানাতে চাচ্ছি সবাইকে যে আগামী বছর অর্থাৎ আমাদের 2025 সালে রোবোটিক অলিম্পিয়াড, ফিফথ রোবোটিক অলিম্পিয়াড অনুষ্ঠিত হতে যাচ্ছে। তো আমরা আশা করি আমাদের বিগত রোবোটিক অলিম্পিয়াড গুলোর থেকে সেগমেন্ট বা ওভারঅল সাকসেস দিক থেকে আমরা আরো বেশি এগিয়ে যাব। তো ধন্যবাদ। ট্রাভেলের জন্য যে ব্যবস্থাটা ছিল ওইটাতে এবার লাস্ট মোমেন্টে যে ব্যবস্থাটা করা হয়েছিল যে ড্যাফোডিলের বাসকে আর কি শিডিউল করে দেওয়া হয়েছিল আমাদের বিভিন্ন রুট দিয়ে, তো এটা আর কি অনেক বেনিফিশিয়াল ছিল। আমি নিজেও ওইটার সুবিধা নিয়েছিলাম, কারণ সাধারণত অনেকে আছে যে ড্যাফোডিলের ক্যাম্পাসে যায় নাই বা ওদের ওই আশুলিয়াতে বা বিরুলিয়া যেখানে, ওখানে গেলে এমন হয় কি যে গেলেও সহজে খুঁজে পাওয়া যায় না, বা ওখানে যারা লোকাল যারা ভেহিকল গুলো চালায় তাদেরকে বলা ছাড়া আর কি নর্মালি খুঁজে পাওয়া যায় না, কারণ ওখানে পাশাপাশি কয়েকটা ক্যাম্পাস আছে, আরো অনেক অসুবিধা আছে, গেট আছে অনেক রকমের। তো লাস্ট মোমেন্টে যদি এইভাবে যদি করা যায় যে যেখানেই হোক ওখানে যদি ট্রাভেল সুবিধাটা দেওয়া যায় তাহলে আর কি এটা কন্টিনিউস করতে থাকলে এটা অনেক সুবিধা হয়। আবার একইভাবে ব্যাকও যাওয়া হয়েছিল আমাদের ওখান থেকে। আসলে এই যাওয়ার সাথে ব্যবস্থাটা করে দিয়েছে, এটা আমাদের জন্য ব্লেজিং ছিল।
শুধু আমাদের জন্য না, যারা ঢাকা থেকে দূর থেকে এসেছে, ঢাকার ভিতরে বাহিরে সবার জন্য এটা ব্লেসিং ছিল। যাওয়া আসার যে ব্যবস্থাটা করেছে এটা আসলেই অনেক গ্রেটফুল একটা ব্যাপার ছিল আমাদের জন্য। এটার জন্য আমরা অবশ্যই ফোর্ড রোবোটিক অলিম্পিয়াড অর্গানাইজিং কমিটিকে ধন্যবাদ জানাচ্ছি। তো আমরা আশা করব আমাদের ফিফথ রোবোটিক অলিম্পিয়াড অর্গানাইজিং কমিটি আরো সুন্দরভাবে এবং কিভাবে সুষ্ঠুভাবে এই পরিকল্পনা করা যেতে পারে সেদিকে খেয়াল রাখবেন। তো আমরা অবভিয়াসলি আমাদের প্রোগ্রামটুকু চলছে, আমরা 3জন বেস্ট ক্যাম্পাস অ্যাম্বাসেডরকে পেয়েছি আমাদের মাঝে। তো এই মুহূর্তে আমরা জানতে চাবো যে আপনারা তো ক্যাম্পাস অ্যাম্বাসেডর হিসেবে এখানে অবদান রেখেছেন, তো আপনাদের কি কি পার্সোনাল এক্সপেরিয়েন্স হয়েছে, মানে আপনাদের অভিজ্ঞতা কি কি ছিল এখানে? মানে আমি যদি অ্যাজ ইউর বলতে চাই যে পার্সোনাল। হ্যাঁ, আমার নিজের যে স্কিলগুলো সেটা হলো যে প্রথমত কমিউনিকেশন স্কিল, তারপরে আমার এটা আসলে সেকেন্ড অ্যাম্বাসেডর হিসেবে ইভেন্ট ছিল। তো ওইখানে আসলে যে আমি এখানে নতুন নতুন যে চ্যালেঞ্জগুলো ফেস করতেছিলাম, টাইম নিয়ে হোক বা যে কোনো সমস্যা নিয়ে, ওইগুলো আর কি হ্যান্ডেল করার একটা স্কিল আর কি অবশ্যই গেইন হয়েছে। কারণ যেহেতু আমি ওখানে অলমোস্ট মেবি আমার যত মনে পড়ে 7টা আর 8টা টিমকে আর কি মানে ইনক্লুড করেছিলাম। তো এই ক্ষেত্রে এই স্কিলগুলা তো অবশ্যই বাড়ছে। একই সাথে আমাদের যেই ইভেন্টে পার্টিসিপেট করার যে ইয়েটা আর কি ওটাও বাড়ছে। তারপরে আমাদের ওখানে আরেকটা মোমেন্ট, যেমন আমি ওখানে যখন গেছি তখন দেখা যাচ্ছে যে অনেকেই পরিচিত বা অপরিচিত ওরা আমাকে দেখে চিনতে পারছে, যেহেতু অনেক পোস্ট শেয়ার করা হয়েছে বা ওদের বিভিন্ন সময় কথাবার্তা বলা হয়েছে। তো ওই সময় আর কি জিনিসটা অনেক ভালো লাগছে যে ওদের সাথে পরিচিত একরকম মানে হয়ে গেছি এইটার মাধ্যমে। ভাই আশা করি আপনার ব্যক্তিগত এবং পেশাগত জীবনে এই অভিজ্ঞতাগুলো খুবই সহায়ক হবে। এটা আমরা অবশ্যই আশা করতে পারি, কারণ একটা হ্যাঁ, লিডারশিপ অবশ্যই। ক্যাপাবিলিটি হ্যাঁ, এটা এখন সব জায়গায় আর কি দরকার হয়, যে কোনো কাজে আর কি ছোট হোক বা বড় হোক লিডারশিপ লাগে। হ্যাঁ হ্যাঁ। তো আমরা অবভিয়াসলি এটার সাথে পরিচিত যে লিডারশিপ অবভিয়াসলি আমাদের যে কোনো কাজে লিডারশিপ অ্যাজ এ নর্মাল পারসন এবং অ্যাজ এ লিডার দেয়ার ইজ এ হিউজ ডিফারেন্স। তো আপনারা যে ক্যাম্পাস অ্যাম্বাসেডর হিসেবে ভূমিকা পালন করেছেন, এটা আপনাদের জন্য একটা স্টেপিং স্টোন হিসেবে থাকবে। তো আমরা মেহেদী হাসান ভাইয়ের থেকে শুনতে চাচ্ছি যে আপনার কি কি অভিজ্ঞতা, বিচিত্র আচ্ছা, ধর্মী তো অভিজ্ঞতা বা নতুন অভিজ্ঞতা যেটা আপনার মনে হচ্ছে শেয়ার করার মতো আমাদের সাথে। জি ভাইয়া। সো আমি যদি আমার অভিজ্ঞতা নিয়ে একটু বলি, তো আমি হচ্ছে গিয়ে আমাদের যে IEEE নর্থ সাউথ ইউনিভার্সিটি রোবোটিক্স অ্যান্ড অটোমেশন সোসাইটি আছে, সো ওইটার সাথে প্রায় লাস্ট 2 ইয়ার্স এর মতো কাজ করতেছি। তো আমাদের এইসব অলিম্পিয়াড সম্পর্কে তারা দেখা গেছে যে খুবই কম জানে। সো তাদেরকে যে মানে একজন রোবট এনথুজিয়াস্ট হিসেবে যদি আমরা পরিচিত হইতে চাই বা নিজেকে পরিচিত করতে চাই সবার সাথে, তো আমাদের রোবোটিক্স সম্পর্কে অনেক কিছু জানা লাগবে আগে। তো এর জন্যই আমি হচ্ছে গিয়ে যখন এইসব কম্পিটিশন দেখি তখন সবার আগে আমার ওই ফ্রেন্ডস বা জুনিয়র বা সিনিয়র যারাই আছে সবার সাথে শেয়ার করি। সো শেয়ার করার সময় যারা হচ্ছে গিয়ে মানে একটু কম জানে রোবোটিক্স সম্পর্কে, তখন তাদেরকে যে আমি যেভাবে একটু যে বুঝাই, ঠিক আছে, সো এই যে বুঝানোর জিনিসটা, এক্সপ্লেনেশন করাটা, এই জিনিসটা আমার হচ্ছে গিয়ে আগের থেকে অনেক ইমপ্রুভমেন্ট হয়েছে। কারণ এটা আসলে সত্যি বলতে গেলে সবাই ঠিকভাবে বলতে পারে না, মানে সবাই সবাই বুঝাইতে পারে না। সো এই জিনিসটা হচ্ছে গিয়ে আমার খুবই ভালো লাগে যখন এই টাইপ অফ কোনো ইভেন্ট দেখি। আমি সবাইকে হচ্ছে গিয়ে আমি এনকারেজ করি যে এই টাইপ অফ ইভেন্ট আমাদের পার্টিসিপেট করা লাগবে। কারণ এইসব ইভেন্ট করতে গেলে আমরা হচ্ছে গিয়ে নতুন কিছু একটা দেখতে পারি। যেমন রিসেন্টলি আমি হচ্ছে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির একটা কম্পিটিশনে গেছিলাম। তো ওই জায়গায় একটা নতুন ধরনের রোবট দেখছিলাম যেটা হচ্ছে গিয়ে কাইন্ড অফ স্পাইডারের মতো, যেটা হচ্ছে গিয়ে তারা মেইনলি ফায়ার ফাইটিং আর হচ্ছে গিয়ে কোনো কনস্ট্রাকশন সাইটে এফিশিয়েন্ট কাজের জন্য তারা হচ্ছে গিয়ে বানানো হয়েছে। তো এই জিনিসটা আমি জাস্ট আগে ভিডিওতেই দেখতাম আর কি, বাট এই ফার্স্ট রিয়েল লাইফে আমি হচ্ছে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে যাওয়ার পর দেখছি। তো এইসব জিনিস যে আমরা নতুনত্ব কিছু দেখতে পারি, তো এইটাই আমি হচ্ছে গিয়ে তাদেরকে ভালোভাবে করি, মানে এক্সপ্লেইন করি যে তোমরা হচ্ছে গিয়ে পার্টিসিপেট করো। পার্টিসিপেট না করলে তোমরা আসলে শিখতে পারবে না। কারণ তোমরা হচ্ছে গিয়ে একটা রোবোটিক্স সোসাইটির পার্ট,
এবং তুমি যদি রোবট সম্পর্কে কিছু না জানো, কিছু নলেজ গেইন না করো, তাহলে তো এটার পার্ট হয়ে আসলে লাভ নাই। সো মেইনলি আমি হচ্ছে গিয়ে নিজেও শিখি নতুন নতুন জিনিস, মানুষদেরও ট্রাই করি শেখানোর জন্য। সো তারপর হচ্ছে গিয়ে ওই যে শিহাব ভাই যে বলছে যে কমিউনিকেশন স্কিলস, সো এইভাবে হচ্ছে গিয়ে আমার যে জুনিয়র সিনিয়র তাদের সাথে যে একটা কমিউনিকেশন স্কিলস, এটা আসলে অনেক ইমপ্রুভমেন্ট হয়। তারপরে হচ্ছে গিয়ে নতুন মানুষের সাথে হচ্ছে গিয়ে পরিচিত হওয়া। তো আমি যেহেতু লাস্ট 4 ইয়ার্স ধরে IEEE সাথে কানেক্টেড, তো রোবোটিক্স অলিম্পিয়াডে এবং IEEE কম্পিউটার সোসাইটির সাথেও কানেক্টেড লাস্ট 2 ইয়ার্স ধরে। তো আমাদের যে চিফ গেস্ট বা আমাদের যে রোবোটিক্স অলিম্পিয়াডে যে আহসান হাবিব স্যার, তারপরে হচ্ছে গিয়ে আরো অনেক স্যার, সো মোস্ট অফ দেমের সাথে আমার হচ্ছে গিয়ে পরিচিত। তো আমার যেটা হচ্ছে গিয়ে তাদের সাথে দেখা করলে অনেক ভালো হইতো, বাট আনফরচুনেটলি আমি যাইতে পারি নাই বিকজ অফ মাই এক্সামস। স্যার হচ্ছে গিয়ে আমাকে খুবই ভালো চিনে। তো এই সব কারণেই হচ্ছে গিয়ে আমি যেই বেনিফিটটা পাই আর কি, যে নতুন একজন ফ্যাকাল্টি বা নতুন একজন স্যারের সাথে পরিচিত হওয়া। সো এটা কি খুব বড় একটা কিছু না যে আমি নর্থ সাউথে পড়তেছি, বাট ডিফারেন্ট একটা ইউনিভার্সিটির ফ্যাকাল্টি মেম্বার আমাকে চিনতেছে। উনি হচ্ছে গিয়ে আমাকে মানে একটা কাজ দিতেছে, উনার ইউনিভার্সিটির কোনো স্টুডেন্টকে না দিয়ে আমাকে দিতেছে, কারণ সে আমাকে হচ্ছে গিয়ে ভরসা রাখতেছে। সো মেইনলি এইসব কারণেই হচ্ছে গিয়ে আমার মানে নতুন নতুন যেই সব জিনিস হচ্ছে বেনিফিট আর কি শিখা। সো এগুলাই হচ্ছে গিয়ে আমি প্রত্যেকবার শিখতে ট্রাই করি আর কি। সো এইটাই। ধন্যবাদ। আমরা এখান থেকে একটু নতুন কিছু জানতে পারলাম যে আমরা যত বেশি ইন্ট্রোডিউসড হব মানুষজনের সাথে, যত বেশি ভার্সেটাইল হতে পারবো, তত আমাদের জন্য ক্যারিয়ার এবং পার্সোনাল ডেভেলপমেন্টের জন্য বেনিফিশিয়াল হবে। বেসিক্যালি ভাইয়া যেটা বলছেন যে তার যে কমিউনিকেশন স্কিল আছে সেটার কারণে হয়তো বাইরের থেকে অনেক কাজ আনতে পারছেন উনি, অন্যরা ভরসা করতে পারছে, এটা অবভিয়াসলি একটা গুড পয়েন্ট। জি তো ভাই, আমরা আশা আমি করবো যদি একটা জিনিস একটু শেয়ার করি, সেটা হচ্ছে গিয়ে আমাদের IEEE CSBDC কম্পিউটার সোসাইটির যে লাস্ট প্যানেল যে চেঞ্জ হয়েছিল, সো তাদের ব্যাংকের একটা কাজ আমি নিজে করে দিছি। সো স্যার আমার উপর ভরসা করছে দেখাই আমাকে এত বড় একটা রেসপন্সিবিলিটি দিছে। সো এইটা বলা যায় যে আমি তাদের সাথে ভালোভাবে কমিউনিকেট করতে পারছিলাম দেখে হয়তো বা তারা হচ্ছে গিয়ে আমাকে বিলিভ করছে এবং আমি সাকসেসফুলি ওইটা করে দিতে পারছি আর কি। দ্যাটস অ্যামেজিং ভাই। অ্যাকচুয়ালি রেসপন্সিবিলিটি মেক্স আ ম্যান ম্যাচিউরড। আমরা যেটা একটা জানতে পারলাম যে আপনি এটা উল্লেখ করেছেন যে সবাইকে কিভাবে রোবোটিক্স আপনার ইন্সপায়ার করতে হবে, যেহেতু আমাদের 21st সেঞ্চুরি, এটা আমরা জানি, স্মার্ট স্মার্ট পিপল উই অল আর। আমাদের নেক্সট 5th রোবোটিক অলিম্পিয়াড, যেটা আমাদের থিমই স্মার্ট সিটিজ অফ টুমরো। লাইক আমরা যেখানে কারেন্টলি লোকেটেড, আমাদের নেক্সট আরো বেশি স্মার্টার হবে, স্মার্টার জেনারেশন, স্মার্টার কান্ট্রিজ, স্মার্টার নেশন। সো অবভিয়াসলি সবাইকে এটার সাথে ইন্ট্রোডিউস হতে হবে। সো দ্যাটস অ্যামেজিং দ্যাট আপনি সবাইকে যেভাবে উদ্বুদ্ধ করেছেন, এবং আপনার অভিজ্ঞতা আমরা আশা করি আরো পরিপূর্ণ হোক। আপনার জন্য শুভকামনা। ধন্যবাদ ভাই। তো হ্যাঁ, আমরা এখন রিমি আপু আপনার কাছ থেকে জানতে চাচ্ছিলাম আপনার পার্সোনাল কোনো এক্সপেরিয়েন্স। রোবোটিক্স অলিম্পিয়াড ক্যাম্পাস অ্যাম্বাসেডর হিসেবে দায়িত্ব পালন করতে গিয়ে আপনার কোনো পার্সোনাল এক্সপেরিয়েন্স বা অ্যামাজিং কিছু আপনি লার্ন করছেন কিনা? অ্যাকচুয়ালি অলরেডি শিহাব ভাই, মেহেদি ভাই বলে দিয়েছে ব্যাপারগুলো এমনই মূলত। এই যে কমিউনিকেশন বিল্ড আপ হওয়া, নতুন একটা নেটওয়ার্কের সাথে যুক্ত হতে পেরেছি, যেটা খুবই ইন্টারেস্টিং ছিল। যখন ইভেন্টে গিয়েছি ওখানে পরিচিত অপরিচিত অনেকেই ছিল, বাট তার আগে যখন অনলাইনে আমরা কার্যক্রমগুলা করতেছিলাম তখন অনেকের সাথে কথা হওয়া, যখন ওদের সাথে ইভেন্ট নিয়ে কথা বলতেছি ওদের সাথে একটা নতুন একটা নেটওয়ার্ক তৈরি হওয়া, এই ব্যাপারগুলো দেন হলো ওদেরকে যখন বুঝাচ্ছি তখন লিডারশিপ ব্যাপারটা কাজ করা, লিডারশিপ, কমিউনিকেশন বিল্ড আপ, একটা নতুন নেটওয়ার্ক তৈরি হওয়া, এইগুলাই অবশ্যই আমি গেইন করতে পারছি রোবোটিক অলিম্পিয়াডের সাথে যুক্ত হতে পেরে। আর হলো যখন বিভিন্ন ইনস্টিটিউট থেকে বিভিন্ন উদ্ভাবনী যে ধারণাগুলো নিয়ে আমাদের এই ইভেন্টে ওরা সামিল হয়েছে,
ওইখান থেকে অনেক কিছুই শিখতে পেরেছি, রোবোটিক্স এর ব্যাপারে নতুন নতুন অনেক কিছু জানতে পেরেছি। ওই ইভেন্টে আবার অ্যাম্বাসেডার পাশাপাশি যেহেতু আমি পার্টিসিপেন্ট হিসেবে ছিলাম, ওইখান থেকে কিছু নতুন দক্ষতা অর্জন করতে পেরেছি। ওভারঅল গুড। ধন্যবাদ আপু। তো আপু, আমাদের মধ্যে একটা ভুল ধারণা থাকে যে ক্যাম্পাস অ্যাম্বাসেডর হয়ে আমি কি করবো, আমি তো জাস্ট একজন পার্টিসিপেন্ট নিয়ে না, ক্যাম্পাস অ্যাম্বাসেডর আমাদের দরকার নেই। তো অনেকে ভাবে এটা একটা বার্ডেন। সো এটা কি আপনি কিভাবে দেখেন, বা এটা কি আপনার ক্যারিয়ারের জন্য কোনো অ্যাচিভমেন্ট হতে পারে? আপনার মতামত কি? আমি একজন, ফার্স্ট অফ অল আমি পার্টিসিপেন্ট হিসেবে জয়েন করেছিলাম, দেন আমি একজন অ্যাম্বাসেডর হিসেবে জয়েন করব, এই ডিসিশনে তাই আমার কাছে এটা বার্ডেন ফিল হয় নাই। কোজ আমি পার্টিসিপেন্ট হিসেবে ছিলাম, যখন আমি পার্টিসিপেন্ট হিসেবে যুক্ত হই তখন আমি যে প্রজেক্ট শোকেস যাব ওইটা নিয়ে কাজ করেছি। ওইখান থেকে আমি নেটওয়ার্ক বিল্ড আপ করাটা খুব, হ্যাঁ পসিবল, ঠিক আছে, কিন্তু যখন আমি একজন অ্যাম্বাসেডর হিসেবে কাজ করতেছি তখন আমার সামনে লিডারশিপের ব্যাপারটা খুব সুন্দর আসতেছে, সবার সাথে কথা বলার সুযোগটা খুব সুন্দরভাবে আসতেছে। এই জিনিসগুলো আমার খুব পছন্দের। দ্যাটস ওয়াই আমি অ্যাম্বাসেডর হওয়া ব্যাপারটাকে অনেক বেশি গুরুত্ব দেই। আর এই অলিম্পিয়াড না, পাশাপাশি আমি যে অলিম্পিয়াড গুলোতে কাজ করতেছি ওইগুলোতেও আমি একজন অ্যাম্বাসেডর হিসেবে কাজ করি। পার্টিসিপেন্ট হিসেবে থাকলেও আমি একজন অ্যাম্বাসেডর হিসেবে কাজ করি, দ্যাটস কারণ আমার মনে অ্যামেজিং। হয় অ্যাম্বাসেডরের মাধ্যমে আমি মূলত মানে আরো নতুন নতুন কিছু ইনস্টিটিউটের সাথে যুক্ত হওয়া, নতুন নতুন কিছু দক্ষতা অর্জন করা, যেটা আমি পার্টিসিপেন্ট হিসেবে অবশ্যই করতে পারি, বাট আমার অ্যাম্বাসেডর অপশনটাকে আমি অবশ্যই সিলেক্ট করব, এটা আমার একটা পছন্দের জায়গা। দ্যাটস গ্রেট। আপু, আপনার কাছে আমাদের আরেকটা কোশ্চেন ছিল, যেটা আপনাদের সবার কাছেই থাকবে, যে ক্যাম্পাস অ্যাম্বাসেডর হিসেবে আপনার ক্যাম্পাস কমিউনিটিতে কিভাবে প্রভাব ফেলেছেন? মানে আপনি কি কোনো এখন সেন্স দেখতে পারছেন যে ইনিশিয়ালি যে পর্যায়ে ছিল রোবোটিক্স নিয়ে সবার যে ধারণা, সেখানে কি একটু চেঞ্জ আসছে? এখন কি তারা একটু এনথুসিয়াস্ট এই বিষয়ে জানার জন্য, বা তারা কিউরিওসিটি ফিল করতেছে? অ্যাকচুয়ালি আমি যে ইনস্টিটিউট ছিলাম ওইখানে যে ক্লাব আছে, ওরা রোবোটিক্স নিয়ে মানে উৎসাহিত, বাট ওইগুলা ততটা সুন্দর করে পাচ্ছে না। আমি যুক্ত হওয়ার পর থেকে ওদের সাথে রোবোটিক্স নিয়ে কাজ করার সর্বোচ্চ চেষ্টা করতেছি, এন্ড আগের থেকে অনেকটা ইমপ্রুভমেন্ট হয়েছে আলহামদুলিল্লাহ। আমি বলবো যে আমি যুক্ত হয়েছি, ওরা আমার মাধ্যমে যেটা ভরসা পায়, আমার সাথে ওরা রোবোটিক্স নিয়ে কাজ করতে চাচ্ছে নতুন। ওরা আগে হয়তো শুধু নন মেকানিক্যাল প্রজেক্ট গুলোর সাথে যুক্ত ছিল, বাট মেকানিক্যাল প্রজেক্টের সাথে যুক্ত হবে এটা ভাবা ওদের জন্য মোটামুটি টাফ, বাট এখন ওরা একটা ভরসা পায় যে না, আমরা রোবোটিক্স রিলেটেড জিনিসগুলো নিয়েও কাজ করতে পারবো, বিভিন্ন ওয়ার্কশপ গুলাতে যুক্ত হতে পারবো। আর বেশ কিছু ইয়েতে রোবোটিক ভ্যালি থেকে আপনার বেশ কিছু ওয়ার্কশপেরও ব্যবস্থা করেছে। এগুলাতেও মোটামুটি কিছু কোর্স আছে যেখানে আমার ইনস্টিটিউট থেকে আমার যে ফ্রেন্ড অথবা যে শিক্ষার্থীরা আছে ওরা ওইটার সাথে যুক্ত আছে। এটা খুব, এটা আমাদের জন্য একটা প্লাস পয়েন্ট, ওয়ার্কশপ গুলা শিখানোর, যে রোবোটিক্স নিয়ে কাজ করতেছে ওরা, এটা আবার আমাদের শিখাচ্ছে, এটা থেকে অনেক কিছু শিখার আছে আমাদের, শিখতেছি অলরেডি। আমার ইনস্টিটিউট থেকে অনেকে রোবোটিক বেলের সাথে যুক্ত আছে। দ্যাটস গ্রেট। অ্যাকচুয়ালি এভাবে জিরো থেকে ইনফিনিটির টুয়ার্ডস আমাদের জার্নিটা শুরু হয়। হয়তো অনেকের টোটালি কোনো নলেজ ছিল না, আপনাদের সুবাদে বা আমাদের আরো যারা বাকি ক্যাম্পাস অ্যাম্বাসেডর ছিল তাদের মাধ্যমে অনেকে হয়তো জানতে পারছে রোবোটিক্স এবং এটার ভ্যালু সম্পর্কে। এবং আগামী দিনের যে আমাদের দেশ এবং জাতি গঠনে রোবোটিক্সের যে অবদান, সেটা অবভিয়াসলি আমাদের অলিম্পিয়াড গুলো ফুলফিল করতে সক্ষম হবে, এই আশাবাদ আমরা রাখি। তো আরো একটা বিষয় আপুর কাছ থেকে আমরা জানতে পারছি রোবোটিক ভ্যালি সম্পর্কে। তো তাদের কোলাবোরেশনের মাধ্যমে আমাদের রোবোটিক অলিম্পিয়াড গুলো অ্যারেঞ্জ করা হচ্ছে, এবং তাদের প্রত্যক্ষ এবং পরোক্ষ তত্ত্বাবধান, এটা অবভিয়াসলি প্রোগ্রামের জন্য সব থেকে হেল্পফুল ছিল। তো আমরা শিয়াব ভাইয়ের কাছে জানতে চাচ্ছিলাম, ভাইয়া মানে আপনি কিভাবে কমিউনিটিতে আপনি চেঞ্জ দেখতে পারছেন, বা ইজ দেয়ার এনিথিং গ্রেট রিভলিউশনারি চেঞ্জ দেয়ার? এখানে কমিউনিটি বলতে আমি যদি বলি যে আমরা যারা রোবোটিক্স এর সাথে মোটামুটি ইনভলভ আছি তাদের সাধারণত কোনো না কোনো কমিউনিটি থাকে, এবং যে কোনো গ্রুপ হোক বা এই টাইপ কিছু কমিউনিটি থাকে। তো ওইখানে আর কি যখন একটা অ্যাম্বাসেডর হিসেবে পার্টিসিপেট করা হয় বা কোনো একটা জায়গাতে যখন আর কি সাকসেস হওয়া যায়, তখন আর কি ওখানে সাধারণত ভাবে তারা নেক্সট যে কোনো ইভেন্টের জন্য ওইটা আর কি ফলো করে।
বা ওইটা চেষ্টা করে, বা তারা এটা ট্রাস্ট করে যে নেক্সট কোনো কিছু হইলে বা ইয়ে হইলে তারা যেন আমার থ্রুতে জানতে পারে জিনিসটা। তো এটাই বলবো আর কি। আর আমার এটা আসলে মোটামুটি আমাদের কমিউনিটিটা আমার যেটা আছে এটা মোটামুটি অনেকটা আপডেটেড। আমি ওখানে আর কি কন্টিনিউয়াসলি সবসময় থাকি, যে কোনো জিনিস যে কোনো ইভেন্টই আর কি ওখানে শেয়ার করা হয়। তারপরে তারপরে তাদের নিজেদের ইচ্ছা আর কি, তারা যেভাবে ওটা আর কি অ্যাপ্রোচ করে। তো আমরা জানতে পারলাম অবভিয়াসলি আপনার কমিউনিটি অলরেডি আপডেটেড। সো আমরা আশা করি আমাদের রোবোটিক্স কে আরো এগিয়ে নিয়ে যেতে আপনাদের কমিউনিটি আরো অবদান রাখবে। তো আমরা নেক্সট আমরা মেহেদী হাসান ভাইয়ের কাছে যেতে যাচ্ছিলাম। মেহেদী হাসান ভাই, আপনার কাছে জানতে চাচ্ছিলাম আমরা যেভাবে রোবোটিক্স অলিম্পিয়াড বা বিভিন্ন রোবট নিয়ে অলিম্পিয়াড অ্যারেঞ্জ করা হচ্ছে, এগুলা কিভাবে উপকারী হতে পারে শিক্ষার্থীদের জন্য বা আমাদের যারা তরুণ প্রজন্ম আছে বা জুনিয়রদের জন্য, এগুলো কিভাবে উপকারী হতে পারে এবং তাদেরকে কিভাবে পরিবর্তিত করতে পারে? ধন্যবাদ ভাইয়া। সো কিভাবে পরিবর্তিত করতে পারে, তো আমি যদি এটা নিয়ে বলি, তো আমি যেটা দেখছি আর কি, যে যখন এই টাইপ অফ ইভেন্ট মানে কোনো ভার্সিটি অর্গানাইজ করে, তখন ইভেন্টটা যতদিন পর্যন্ত শেষ না হয় ওইটার একটা ক্রেজ থাকে, বাট ওই ইভেন্ট শেষ হয়ে যাওয়ার পরে দেখা গেছে যে অনেক গ্যাপ পড়ে যায়। আন মানে নেক্সট কোনো ভার্সিটির এই টাইপ অফ রোবোটিক্স ইভেন্ট যতদিন পর্যন্ত অর্গানাইজ না করা হয়। সো এই যে একটা ক্রেজ, এই ক্রেজটা হচ্ছে আসলে মানে আস্তে আস্তে কমে যায়। সো আমার মতে আহ, প্রত্যেকটা ইউনিভার্সিটির স্টুডেন্টদের ব্যাপারে যদি আমি একটু বলি, স্পেশালি হচ্ছে সায়েন্স অ্যান্ড টেকনোলজি রিলেটেড ইউনিভার্সিটিতে, তাদের যদি রোবোটিক্স রিলেটেড কোনো ক্লাব অথবা কোনো কোর্স থাকে, তো আমার মনে হয় এইটা আসলে তাদের মধ্যে যে ক্রেজটা আসলে যেই উৎসাহ তৈরি হয়, তো এইটা আসলে আস্তে আস্তে বাড়বে। যেমন আমাদের ভার্সিটিতে একটা কোর্স আছে রোবোটিক্স নিয়ে। তো এটা হচ্ছে গিয়ে বলা যায় হাই লেভেল কোর্স, মানে ভেরি নিয়ার টু মাস্টার্স লেভেল। তো এই কোর্সটা আগে দেখা যা মানে যা আগে দেখা গেছিল যে খুব অনেকদিন পর পর এই কোর্সটা আসলে অফার করা হতো। বাট আমি নিজে সত্যি বলতে গেলে আমি এই সেমিস্টারে এই কোর্সটা করছি এবং আমার হচ্ছে গিয়ে অনেক ভালো লাগছে এই কোর্সটা। কারণ একদম কোর থেকে স্যার আমাদের রোবোটিক্স নিয়ে পড়াইছে। আমরা রোবোটিক্স বলতে যে আরডিউনো, তারপরে হচ্ছে গিয়ে একটা রোবোটিক আর্ম, তারপরে হচ্ছে গিয়ে আরো যে ইয়াগুলো আমরা দেখি, সো এগুলার পিছনে যেই মানে ম্যাথমেটিক্সটা আছে বা এইগুলা মানে মানে এই পর্যন্ত যাওয়ার জন্য যেই সিমুলেশন, তারপর হচ্ছে মডেল তৈরি করা লাগে, এইসব একদম স্ক্র্যাচ থেকে স্যার পড়াইছে। সো আমি বলবো এরকম যদি কোনো কোর্স অ্যারেঞ্জ করা যায় বা কোনো রোবোটিক্স ক্লাব থাকে যারা হচ্ছে গিয়ে কোনো গ্যাপ ছাড়া মানে হচ্ছে গিয়ে মানে রেগুলার বেসিসে রোবোটিক্স রিলেটেড কোনো কাজ করবে, এমন না যে ওয়ার্কশপ বা কোনো ইভেন্ট করাই লাগবে, বা তারা যদি একটু টাচে থাকে যে রোবোটিক্স মানে কিভাবে করতেছে বা একটু পড়াশোনা রিলেটেড টাইপ, তো আমার মনে হয় যে মানে আস্তে আস্তে স্টুডেন্টসরা দিন দিন আরো বেশি ইনফ্লুয়েন্সড হবে। সো আমি যদি আমাদের নর্থ সাউথের কথা বলি, সো প্রিভিয়াসলি আমাদের একটা রোবোটিক্স ক্লাব ছিল, বাট এখন সেটা আর নাই। এর জন্য অনেকেই দেখা গেছে যে রোবোটিক্স রিলেটেড কাজ করতে চায়, বাট তারা হচ্ছে গিয়ে মানে একটা প্ল্যাটফর্ম বা একটা ফাউন্ডেশন যে যা থেকে তারা স্টার্ট করবে ওই জিনিসটা আসলে তারা পায় না, পাইতেছে না আর কি। সো এইটার জন্য আমাদের যেই স্যারের কথা বললাম যে কোর্স নিছে এইবার, সো ওই স্যার আর কয়েকজন ফ্যাকাল্টি মিলে একটা ডিসিশন নিছে যে আমাদের একটা রোবোটিক্স ল্যাব তৈরি করা হবে এবং হচ্ছেও। সো আমার মনে হয় যে এই ল্যাব তৈরি করার পরে স্টুডেন্টরা আরো বেশি হচ্ছে এনকারেজ হবে যে আমাদের ভার্সিটিতেও একটা রোবোটিক্স ল্যাব আছে। সো স্যাররা হচ্ছে গিয়ে কিভাবে কিভাবে কি করে, বা প্রোগ্রামিং রিলেটেড, আমরা তো জানি যে রোবোটিক্স মানেই হচ্ছে গিয়ে হার্ডওয়্যার, সো তার দিয়ে কানেক্ট করবো ই করবো, বাট আসলে তা না। মানে আমি এই কোর্সটা করার পরে জানতে পারছি যে
প্রোগ্রামিংটা আসলে অনেক ইম্পর্টেন্ট রোবোটিক্সের জন্য। সো এই প্রোগ্রামিং রিলেটেড তারা হচ্ছে গিয়ে জানতে পারবে। অনেকে জানে যে জাস্ট ইলেকট্রনিক্স এর উপরে পড়াশোনা করলেই রোবোটিক্স ফিল্ডে আসা যাবে, হ্যাঁ আসা যাবে, বাট এটার সাথে সাথেও যে প্রোগ্রামিং স্পেশালি পাইথন, সো পাইথনের উপরও কিন্তু মাস্টার হইলে অনেক বেশি ভালো হয় আর কি, মানে আপকামিং ডেজ এর জন্য আর কি। তো আমি জাস্ট বলবো যে এইসব কিছু কোর্স বা এইসব কিছু যদি ইনিশিয়েটিভ নেওয়া হয়, একটা ভার্সিটি অথরিটি যদি এগুলা কিছু ইনিশিয়েটিভ নেয়, আমার মনে হয় উইথ প্রপার প্রমোশন, দেখা গেছে যে একটা ভার্সিটিতে সবকিছুই আছে বাট তারপরও মানুষ হচ্ছে ইন্টারেস্টেড না, বিকজ তারা হচ্ছে গিয়ে ওই টাইপ অফ প্রমোশন বা ওই টাইপ অফ মার্কেটিং বা ওই টাইপ অফ এনকারেজমেন্ট করতেছে না, মানে বিল্ড আপ করতে পারতেছে না রোবোটিক্স রিলেটেড। তো এগুলা যদি একটু প্রপারলি করা হয়, প্রপারলি গাইড করা হয় স্টুডেন্টদের, আমার মনে হয় যে স্টুডেন্টরা আরো বেশি এনকারেজ হবে রোবোটিক্স এর প্রতি। সো এইটাই আমার পক্ষ থেকে ছিল। হ্যাঁ এক্স্যাক্টলি ভাইয়া, তো আমিও যেটা বলতে চাচ্ছিলাম, আমি কারেন্টলি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে পড়ালেখা করছি 4th ইয়ারে। তো প্রিভিয়াসলি আমাদের কোনো রোবোটিক্স নিয়ে কোনো কার্যক্রম ছিল না। তো রিসেন্টলি আমাদের 1 থেকে 2 ইয়ার্স এর মধ্যে আমাদের একটা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি রোবোটিক্স ক্লাব, এটা ইনিশিয়েশন হয়েছে, মানে আমাদের একজন শিক্ষকের তত্ত্বাবধানে এবং তার পৃষ্ঠপোষকতায়। তো কারেন্টলি আমাদের ক্লাবও বিভিন্ন প্রোগ্রামে পার্টিসিপেট করছে। এভাবে যে আমাদের একটা উদ্যোগ নেওয়া হয়েছে, এটা আশা করি আমাদের সবার মধ্যে একটা কিন্তু উৎসাহ তৈরি করেছে যে আমাদের যারা টেকনোলজিক্যাল সেক্টরে আছি, তো এটাও যে একটা আমাদের প্রফেশন হিসেবে চুজ করতে পারি, বা এটা আমাদের একটা ইন্টারেস্টেড বা স্কিলের ব্যাপার, আমাদের অনেকের প্যাশন থাকতে পারে। সো আই থিঙ্ক এই ধরনের যে আমাদের উদ্যোগগুলো নিতে পারলে আমাদের বাকি যে প্রজন্ম বা জুনিয়ররা এখানে আরো বেশি উৎসাহিত হবে, অনুপ্রাণিত হবে, এটা আশা করি। আর অবভিয়াসলি কারিকুলাম, আমরা আশা করব যে আমাদের নেক্সট কারিকুলাম গুলোতে আমরা যেন প্রাইমারি স্কুল না হলে অ্যাটলিস্ট ইন্টারমিডিয়েট থেকে আমরা রোবোটিক্স নিয়ে একটু বেশি আগ্রহী হতে পারি। এভাবে কারিকুলাম গুলো তৈরি করা হবে যাতে করে আমাদের যে নেক্সট চ্যালেঞ্জ গুলা, স্মার্ট কান্ট্রি স্মার্ট ওয়ার্ল্ড, এটা আমরা কনভার্টেড হতে পারি। সো ধন্যবাদ আপনাদের সবাইকে। তো আমরা অলমোস্ট এট দ্য এন্ড অফ আওয়ার লাইভ সেশন। তো আমাদের একটা বিষয় জানার ছিল যে আমরা হয়তো নেক্সট আরো অনেককে ক্যাম্পাস অ্যাম্বাসেডর হিসেবে পাবো। তো আপনাদের কি কোনো এমন কোনো চিট কোনো কার্যক্রম ছিল বা কোনো ট্রিক্স ফলো করছেন যেটার মাধ্যমে আমরা হয়তো বাকিদেরকে উৎসাহিত করছেন? যেমন আমরা হইলে হয়তো বলতাম যে তোমাকে এই সেশনে মানে অ্যাটেন্ড করতে হবে, নাহলে তুমি পরীক্ষাতে পাশ করতে পারবে না, বা এটা তোমার নেক্সট সেমিস্টারের জন্য উপকারী হবে, সো তোমাকে এই কম্পিটিশনে অবভিয়াসলি পার্টিসিপেট করতে হবে। তো আপনাদের কি এমন কোনো ট্রিক ছিল যেভাবে হয়তো কিছু কিছু সময় বলা লাগতে পারে সবাইকে এনগেজ করার জন্য? তো এটা যদি আপনারা ফানি কোনো কিছু লাগে আর কি মাঝে মধ্যে। যে আবার একটু বলবেন ভাইয়া? কোনো সময় প্রাইজ মানির একটু লোক টোপ দেখানো লাগে। হ্যাঁ হ্যাঁ এক্স্যাক্টলি। তো দেখা যায় যে প্রাইজ মানির জন্য অবভিয়াসলি ভাবতে পারে আমি অবভিয়াসলি একটা প্লেস করব, আমার স্কিল আছে, আমি দেখাবো এবং সেটার জন্য আমি বেনিফিটেড হব ফিনান্সিয়ালি। সো দ্যাটস গ্রেট। আর বাকিদের রিমি আপু বা মেহেদী হাসান। হ্যাঁ হ্যাঁ ভাইয়া, সো ভাইয়া কোশ্চেনটা মেইনলি ছিল যে মানে কিছু ট্রিক্স বলতে যেইটার কারণে মানুষ এনকারেজ হবে, এটাই ছিল না? এক্স্যাক্টলি মানে অনেক সময় দেখা যেতে পারে যে আসলটা বুঝবে না, তো আমরা কিভাবে তাদেরকে এনগেজ করতে পারি ইনডিরেক্টলি? আচ্ছা, সো শিহাব ভাই যেরকম বললো যে প্রাইজ মানি, সো এরকমই আর কি। অনেক সময় তাদেরকে বলা লাগে যে আমরা হচ্ছে গিয়ে মানে একটু বাড়ায় বাড়ায় বলা লাগে আর কি, যে আমাদের এই জায়গায় অনেক বেনিফিটস হবে, অনেক ফ্যাকাল্টি থাকবে, আমরা হচ্ছে গিয়ে ক্যাম্পাসটা ঘুরে দেখতে পারবো, অনেক সুন্দর ক্যাম্পাস আছে, তারপর হচ্ছে গিয়ে আমাদের লাঞ্চে ভালো খাবার দিবে, তারপরে হচ্ছে গিয়ে আমরা একটু ঘুরে সরে দেখতে পারবো, আমরা হচ্ছে নিউ আইডিয়াস পাবো, তারপর হচ্ছে আমাদের আপকামিং যে যদি কোনো প্রজেক্ট থাকে তো ওইগুলাতে আমরা ইমপ্লিমেন্ট করতে পারবো। সো এইসব রিলেটেড অনেক সময় অনেক কিছু বলা লাগে আর কি, তাদেরকে একটু মানে একটু ফানি ওয়েতে বলা যায় আর কি। আবার অনেক সময় দেখা গেছে যে মানে এগুলাই আর কি। যেমন আমি যদি আমাদের কোনো ইভেন্টের কথা বলি, যে
অনেক সময় দেখা গেছে যে আমাদের ভার্সিটিতে IEEE এর কোনো ইভেন্ট অর্গানাইজ হয়েছে বাট পার্টিসিপেন্টস নাই, কিন্তু স্পিকার চলে আসছে। তখন আমাদের ফুড থাকলেও আমরা হচ্ছে গিয়ে রিভিল করা লাগে যে ইভেন্টে ফুড আছে, ফ্রি ফুড আছে, তাড়াতাড়ি চলে আসো। সো এই টাইপ অফ কোনো ফানি কিছু ওয়েতে আমাদেরকে হচ্ছে গিয়ে অ্যাপ্রোচ করা লাগে, তাদেরকে হচ্ছে মানানো লাগে যে আসলে তোমাদের বেনিফিটটা কই হবে। সো অনেক সময় বলা যায় যে আমরা হচ্ছে গিয়ে সুন্দর সুন্দর ছবি তুলতে পারবো। হ্যাঁ, তো এইসব টাইপ অফ মানে ট্রিক্স মানে ইউজ করলে অনেক সময় হচ্ছে গিয়ে পার্টিসিপেন্টসরা রাজি হয়ে যায় আর কি। আর অ্যাম্বাসেডরদের তো কাজই হচ্ছে গিয়ে মেইনলি মানে কিভাবে তাদেরকে কনভিন্স করে হচ্ছে গিয়ে ইভেন্টে হচ্ছে নিয়ে আসা। সো এইটা হচ্ছে গিয়ে যদি এই টাইপ অফ কিছু জানা থাকে তাহলে হচ্ছে গিয়ে অ্যাম্বাসেডরদের মানে ভালো হয় আর কি। তো আমি সাজেস্ট করব এই টাইপ অফ কিছু ট্রিক্স আগের থেকেই হচ্ছে গিয়ে একটু জেনে রাখতে। কারণ মানুষকে কনভিন্স করে রাজি করানো এই জিনিসটা কিন্তু অনেক বড় একটা, আমি মনে করি অনেক বড় একটা কাইন্ড অফ স্কিল বলা যায়। সো আমি যদি একটু শেয়ার করি যে আমাদের অনেক ইভেন্টে স্পন্সর লাগে। সো স্পন্সরদের মানে স্পন্সরদের রাজি করে ইভেন্টের জন্য স্পন্সর আনা, এটা কিন্তু অনেক বড় একটা ডিফিকাল্ট জব। বিকজ স্পন্সরদের ফার্স্ট থাকে যে আপনাদের ইভেন্টে আমরা স্পন্সর করলে আমাদের কি বেনিফিট হবে। সো তাদেরকে বেনিফিটটা মানে ভালো করে বুঝিয়ে তারপরে আনা, এটা আসলে অনেক চ্যালেঞ্জিং হয়ে যায়। সো আমি মনে করি যে এইটার সাথে এটা অনেকটা রিলেটেড, যে পার্টিসিপেন্টসদেরকে মানিয়ে তারপর হচ্ছে গিয়ে পার্টিসিপেট করানো, এটা আসলে মানে অনেক বড় একটা আর কি বলতে পারবো। সো কিছু ট্রিক্স এই টাইপ অফ যদি জানা থাকে, সো আমার মনে হয় অনেক ইজিলি ক্যাম্পাস অ্যাম্বাসেডর মানে নেক্সট যদি কোনো ক্যাম্পাস অ্যাম্বাসেডর আসবে তাদের জন্য একটা ভ্যালুয়েবল অ্যাডভাইস হইতে পারে যে আপনারা হচ্ছে গিয়ে একটা সুন্দর ওয়েতে মানে প্রমোশন জিনিসটা হচ্ছে গিয়ে অনেক ভালোভাবে যদি কাজ না করে তাহলে কিন্তু মানে বলা যায় যে মানে একটা ইভেন্ট সাকসেসফুল হওয়ার জন্য প্রমোশনটা কিন্তু অনেক বেশি মানে ইম্পর্টেন্ট, অনেক বেশি হচ্ছে গিয়ে মানে কি বলে আমার ওয়ার্ডটা আসতেছে না। সো অনেক বড় একটা ভাইটাল একটা প্লে করে বিষয়। আর কি। হ্যাঁ হ্যাঁ, সো এইটাই আর কি। সো এই টাইপ অফ স্কিলস যদি থাকে তাহলে আমার মনে হয় যে ক্যাম্পাস অ্যাম্বাসেডর দের ইজিলি হচ্ছে গিয়ে পার্টিসিপেন্টস আনা অনেক ইজি হয়ে যাবে আর কি, ইজিলি আনতে পারবে আর কি। আসলেই ভাই, তবে যেটুকু বলতে হবে আমাদের অবভিয়াসলি সব প্রোগ্রামে অনেক সুন্দর একটা প্রাইজ মানির ব্যবস্থা থাকে। তো এখানে হ্যাঁ যে বিষয়টা, আপনি যদি পার্টিসিপেট কয়েকবার না করেন আপনি তো ফার্স্ট বা ওই ধরনের প্রাইজ মানি পাওয়ার জন্য আশা করতে পারেন না। সো আপনাকে অনেকগুলো প্রোগ্রামে পার্টিসিপেট করতে হবে, দেন হয়তো আপনার স্টেপ বাই স্টেপ প্রমোশন হবে। সো ওয়ান ডে আপনি এক্স্যাক্টলি। শিওর প্রাইজ মানিটা গেইন করবেন। সো আর তবে বাকি এখানে যেটুকু আরেকটা বললেন, হ্যাঁ ব্যাপার আছে, প্রাইজ মানে যেটা যায় কিছু কিছু সেগমেন্ট লাইক যেমন আমার সকার বোর্ড বা অনেক যেই প্রজেক্ট শো গেছে এগুলোতে যেমন হয় কি প্রজেক্ট যেই প্রাইজ মানিটা পাওয়া যায় ওটা আসলে আমাদের কষ্টের মধ্যেই থাকে। কারণ আমাদের ওখানে হিউজ একটা কস্ট দিয়ে নিয়ে যাইতে হয়, যে বট গুলা বানিয়ে নিয়ে যাওয়া যায় লাগে বা প্রজেক্ট শো গেছি। তো এটা আসলে মানে কোনো না মানে লোভের ব্যাপার না বা কোনো ইসের ব্যাপার না, আমাদের অনেকটা খরচ হয়েই যায়। আর 5-6টা ইভেন্টে পার্টিসিপেট করতে দেখা যাচ্ছে আমাদের অনেক প্রাইজ মানি সাথে অনেক হাই লেভেলে আর কি খরচ হয়ে যায়। তবে এইগুলো যদি না থাকে তাহলে দেখা যাচ্ছে মানে আর কি আমরা আর কি কেউ পার্টিসিপেট করতাম না স্বাভাবিকভাবে, কারণ আমাদের তো শুধু শুধু খরচ যাবে। কিন্তু আমরা যদি সেটা যদি না তুলতে পারি তাহলে আর কতদিন এভাবে চালানো যাবে, কারণ আমরা সবাই আসলে স্টুডেন্ট এই আর কি। হ্যাঁ, তো এই বিষয়ে আমরা আশা করি আমাদের দেশের যে ব্যবস্থা, আমরা আরো স্পন্সরশিপ পাবো, আমরা যেন ছোটখাটো ভাবে এভাবে কাজগুলো শুরু করতে পারি, আর বা রোবোটিক আমাদের বেলের উপর বিভিন্ন একটা রিসার্চ থাকবে। ফান্ড থেকে হ্যাঁ, এক্স্যাক্টলি যে মানে তারা যেন নেক্সট ইভেন্টে আরো যাতে তারা এই জিনিসগুলো খেয়াল করে যে তাদের ইভেন্টে যারা পার্টিসিপেট করতেছে তারা কেউ এর মধ্যে কোনো রকম ঝামেলা করতে পারে কিনা, বা রুলস ব্রেক করে যদি কোনো কিছু করতে পারে কিনা, বা তাদের প্রিভিয়াস কোনো রিপোর্ট আছে কিনা, এগুলো যদি একটু খেয়াল করে। কারণ এরকম হয়ে থাকে সব ইভেন্টে আমরা দেখতেছি কিছু কিছু জায়গায় আর কি এমন হয়ে থাকতেছে। এগুলো যাতে আর কি তারা একটু খেয়াল করে আরো ভালো হবে, তারা এই জিনিসগুলো বুঝতে পারবে এমনিতে খেয়াল করলে। আসলে তো আসলে আমরা জানতে পারলাম কিভাবে কার্যকরী কৌশল বলতে পারি সবাইকে এনগেজ করার। তো রিম্মি আপু, আপনার কাছ থেকে আমরা জানতে চাচ্ছিলাম যে আমাদের তো ভবিষ্যতে আরো অনেকেই ক্যাম্পাস অ্যাম্বাসেডর হতে চায়, আর তাদের জন্য আপনার পরামর্শ কি, বা তাদের জন্য আপনার গাইডলাইন্স কি থাকবে?
যেহেতু একজন অ্যাম্বাসেডর হিসেবে যুক্ত হবে, ওকে আমি ফার্স্ট বলবো তুমি এটাকে যেহেতু ইভেন্টে আসা যাওয়া এটাকে তুমি ডে ট্যুর হিসেবে ধরে নাও। ডে ট্যুর, আসা যাওয়া, এখান থেকে নতুন কিছু শিখতে পারা। তারপরে তুমি যুক্ত হচ্ছ, যদি পার্টিসিপেন্ট হিসেবে যুক্ত হও, তুমি এখানে একটা সার্টিফিকেট পাচ্ছ। দেন অ্যাম্বাসেডর হিসেবে যুক্ত হয়ে যদি তুমি অ্যাক্টিভ ভাবে কাজ করতে পারো, তাহলেও তুমি একটা সার্টিফিকেট বা একটা সম্মাননা অর্জন করার সুযোগ পাচ্ছ। এটাকে আমি স্টাডি ট্যুর হিসেবে নিতে পারি। ফার্স্ট অফ অল আমি এটাকে এইভাবে বুঝাইতে পারি। আর অ্যাম্বাসেডরদের জন্য যেটা বলবো, অ্যাক্টিভ থাকা মূলত, অ্যাক্টিভ থাকা, আর আমাদেরকে যে সুন্দর ছোট যে টাস্ক গুলা দেওয়া হয় এগুলা কমপ্লিট করা। দেন নিজের ইনস্টিটিউটের পাশাপাশি অন্যান্য ইনস্টিটিউট গুলাকে রিচ করা, ট্রাই করা। দেন আমি যেটা বলবো, আমরা যারা অ্যাম্বাসেডর আছি, ভলেন্টিয়ার আছি এবং পার্টিসিপেন্ট যারা আসে, ওদেরকে একটা গ্রুপে যুক্ত করা। দেন ওদেরকে ছোট ছোট ভিডিও বাইট দিতে বলা যেতে পারে, মানে ওরা বিভিন্ন ভিডিও টাইপ দিবে যে আমরা আসছি, আপনারা আসছেন, তো এই টাইপ যে স্ক্রিপ্ট গুলা হয়, এই স্ক্রিপ্ট গুলার আইডিয়াটা ওদেরকে দেওয়া যায় মানে ছোট যে ছোট আপনারা রিলস আর এরকম কি। ছোট ছোট শর্ট ভিডিও বাইট গুলা দিবেন, তাহলে এগুলো আমরা আমাদের পেজ থেকে আপলোড করব। দেন দেখা যাচ্ছে এটা অনেকের মধ্যে একটা কিউরিসিটি কাজ করে, এই যে আমি যে স্ক্রিপ্টটা দিব, এই স্ক্রিপ্টটা সুন্দর করে যদি বলতে পারে, তাহলে দেখা যাচ্ছে এখান থেকে অনেকের কিউরিসিটি কাজ করে, তাহলে তো আমিও জয়েন করতে পারি। আর যেহেতু এটা টিম ওয়াইজ, একটা টিম, যেহেতু এটা টিম ওয়াইজ পার্টিসিপেট করতেছে, একজনকে কিন্তু ফুল টাকা দিয়ে জয়েন করতে হচ্ছে না, সবাই মিলে একটা টিম টাকা দিয়ে জয়েন করতেছে। তো ওদেরকে মানে একজন অ্যাম্বাসেডর যখন অ্যাক্টিভ থাকবে, দেন এই কৌশলগুলো অবলম্বন করবে, তাহলে আমার মনে হয় সে ভালো করতে পারবে। বিশেষ করে এটা বলবো যে ভিডিও বাইট করা, দেন যারা পার্টিসিপেন্ট, যারা অ্যাম্বাসেডর, যারা ভলেন্টিয়ার, ওদেরকে নিয়ে ব্যানার করা, পার্টিসিপেন্টদেরকে নিয়ে পার্টিসিপেন্ট ব্যানার করা, যে ও একজন পার্টিসিপেন্ট, ও আসবে, এটা নিয়ে ওর জন্য একটা ব্যানার করা, মানে অনলাইনে যে পোস্ট গুলা করা হয়, এই পোস্টের জন্য অনলাইন ছোট ছোট ব্যানার করা। তাহলে এই জিনিসগুলো ওদের জন্য খুব, মানে ওদেরকে খুব এই ব্যাপারগুলো উৎসাহিত করবে। আপু তাহলে অ্যাম্বাসেডর আমরা বুঝতে পারছি এখান থেকে মানে ভিজুয়ালাইজেশনটা অনেক বড় একটা বিষয়। মানে আমরা যত সুন্দরভাবে নিজেদেরকে প্রেজেন্টেশন করতে পারি, মানে যত ভিজুয়ালাইজ হতে পারে, লাইক ভেরিয়াস ওয়ে। এখানে আপনি যেটা বললেন শর্ট ভিডিও ক্লিপ, এটা অবভিয়াসলি আমরা জানি, আমরা হয়তো একটা লেখা পড়লে যতটুকু মানুষের রিচ পাওয়া যায়, একটা ভিডিও, শর্ট ভিডিও ক্লিপ হয়তো তার থেকে বেশি পপুলার হতে পারে, ফেমাস হতে পারে। হ্যাঁ, অবভিয়াসলি। আপু তাহলে কি আর কোনো, হ্যাঁ আর কোনো সাজেশন থাকবে বা তাদের জন্য, বা ওভারঅল? ওভারঅল আমি যতটুকু করেছি তার থেকে এতটুকুই বাড়তি ছিল যে ভিডিও বাইট অ্যাড করা। আর আমি যেটা করেছি এটাও যদি করে আশা করি ভালো একটা আউটপুট পাবে, নিজের ইনস্টিটিউটের পাশাপাশি অন্যান্য ইনস্টিটিউটদেরকে নিয়েও কাজ করার চেষ্টা করা। ওকে আপু, তো এই মুহূর্তে আমরা শিহাব আহমেদ ভাইয়ের কাছে যেতে চাচ্ছিলাম। তো ভাই, আপনার কি পরামর্শ থাকবে আমাদের নেক্সট যারা ক্যাম্পাস অ্যাম্বাসেডর হিসেবে আসবেন তাদের জন্য? তো নেক্সট যারা আসবে তাদের ক্ষেত্রে যেটা বলবো যে এইটা আসলে মানে আমার আগে এরা যা বলে গেল যে যাতে ফান হিসেবে নেয়, ঠিক আছে, এটা কোনো সিরিয়াস হিসেবে না নেয়, আর চেষ্টা করে যে যে টাস্ক গুলা তার দেওয়া হয়েছে সেগুলো যাতে ফুলফিল করা হয়। কারণ আসলে এটা আমাদের এখানে যে স্কিলটা আসে সেটা সবসময় কাজে লাগে, যেখানেই থাকি, যেখানেই যাওয়া হয় সেখানেই কাজে লাগে। তো এটা যাতে অনেকে আছে জাস্ট যে দেখলাম পোস্টটা, দেখলাম, এড়িয়ে গেলাম বা কোথাও ইয়ে করলাম না, অন্তত একটা বা দুইটা ইভেন্ট হইলে যাতে এটা করে আর কি, অ্যাম্বাসেডর হিসেবে জয়েন দেয়। কারণ যেখানেই যাওয়া হোক আমাদের এই যে কোনো জিনিস হ্যান্ডেল করা বা লিডারশিপ বা কমিউনিকেশন স্কিল এগুলো প্রচুর প্রয়োজন এগুলো আর কি। তো এই ক্ষেত্রে আর কি বলবো যে যাতে সবাই অন্তত একটা বা দুইটা ইভেন্টে যাতে সবাই মিনিমামলি ট্রাই করে আর কি ওটা। আর রোবোটিক ভ্যালি যেটা করছে তাদের জন্য আর কি মানে শুভকামনা থাকবে, তারা সাথে আরো ইভেন্ট এভাবে অর্গানাইজ করতে পারে ভালোভাবে। আর যেগুলো বললাম আর কি, তারা যেন তাদের যেই সব ইভেন্টে সাধারণত কিছু না কিছু ল্যাকিংস থাকে, ওইগুলো যাতে আর কি আরো ভালোভাবে ম্যানেজ করতে পারে। অবভিয়াসলি রোবোটিক ভ্যালির জন্য আমাদের পক্ষ থেকে থাকলো বেস্ট উইশেস। অ্যাকচুয়ালি আমরা প্রথমে যেটুকু জানতে পারলাম, আমাদের স্পন্সরশিপ বা প্রাইজ মানি বা অ্যারেঞ্জমেন্টের আয়োজন করা, এটা খুবই একটা ইম্পর্টেন্ট বিষয়। নতুন একটা সেক্টরকে আমাদের কিভাবে প্রায়োরিটাইজ করতে পারি, এটার জন্য স্পন্সরশিপ বা ইনভলভমেন্ট, যেটা রোবোটিক ভ্যালি আমাদের করে যাচ্ছে কন্টিনিউয়াসলি,
তারা প্রিভিয়াসলি অনেকগুলো প্রোগ্রাম অ্যারেঞ্জ করেছে এবং তাদের অনেকগুলো কোর্সও প্রেজেন্ট আছে। সো আমরা আশা করব তারা ইন ফিউচার আরো সুন্দরভাবে কোঅপারেট করবেন। আর এই মুহূর্তে আমরা মেহেদী হাসান ভাইয়ের কাছে জানতে চাচ্ছিলাম আপনার কোনো সাজেশন থাকবে কিনা বা ওভারঅল কনক্লুশন আপনার কি? ভাইয়া সাজেশন রিলেটেড মানে কি রিলেটেড সাজেশন? সাজেশন অ্যাকচুয়ালি আমাদের রোবোটিক্স অলিম্পিয়াডে কিভাবে ক্যাম্পাস অ্যাম্বাসেডররা ভূমিকা পালন করতে পারে বা কিভাবে প্রোগ্রামটাকে আরো সাকসেসফুল করা যেতে পারে ওভারঅল। আচ্ছা, সো আমি মোটামুটি আগেই বলে ফেলছিলাম। সো আবার যদি একটু বলি তাহলে অনেক সময় দেখা যায় যে একটা ইভেন্টকে না, নর্মালি একটা ইভেন্ট ওভারঅল সাকসেসফুলি হয়, কোনো ইভেন্ট মানে আনসাকসেসফুল থাকে না যদি ছোট কয়েকটা ল্যাকিংস বাদে। সো আমি মনে করি যে এরকম টাইপ অফ জিনিস হয় নাকি আমি নট শিওর। যদি মানে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে যদি একটা কোনো সেমিনার বা কিছু রাখা যায়, পাবলিক ফিগার যে হচ্ছে গিয়ে ইন্ডাস্ট্রিতে অনেক বড় মাপের একজন লোক, সো ওকে দিয়ে যদি একটা টক বা একটা সেমিনার যদি রাখা যায়, অনেকেই ইন্টারেস্টেড দেখাইতে পারে, বা একটা রিফ্রেশিং বা একটা এন্টারটেইনমেন্ট সেশন যদি করা যাইতে পারে, লাইক অনেক সময় যে দেখা যায় না যে অ্যাট দ্য এন্ড অফ দ্য ইভেন্ট তার হচ্ছে গিয়ে কোনো গান বা নাচ গান হইতেছে। সো আমার মনে হয়, যদিও নট শিওর যে এই টাইপ অফ জিনিস হয় নাকি কোনো অলিম্পিয়াডে, বা এরকম কিছু রাখতে গেলে হয়তো বা মানুষজন ইন্টারেস্টেড হইতে পারে। তো ক্যাম্পাস অ্যাম্বাসেডরদের জন্য অ্যাডভাইস দিব যে তোমরা হচ্ছে গিয়ে ডোন্ট থিঙ্ক অ্যাবাউট যে আমি ক্যাম্পাস বেস্ট অ্যাম্বাসেডর হব নাকি হব না। সো এইরকম কোনো চিন্তা করো না, তোমরা হচ্ছে গিয়ে এই টাইপ অফ ইভেন্ট যত সামনে দেখবা, তো মানে তোমরা হচ্ছে গিয়ে সিলেক্ট হও বা না হও, তোমরা হচ্ছে অ্যাপ্লাই করো। বিকজ অ্যাপ্লাই করতে করতেই তুমি দেখতে পারবা যে একটা না একটা ইভেন্টে ফার্স্টে তুমি সিলেক্ট হয়ে গেছো। কারণ ফার্স্টে দেখা গেছে যে একটা ইউনিভার্সিটি থেকে অনেকজন ক্যাম্পাস অ্যাম্বাসেডরের জন্য অ্যাপ্লাই করছে, সো যার অ্যান্সার্স গুলা সবচেয়ে ভালো হয়েছে তাকে সিলেক্ট করা হয়েছে। অথবা যার এক্সপিরিয়েন্স নাই, ফার্স্ট টাইম অ্যাপ্লাই করছে, ওকে সিলেক্ট করা হয় নাই, যাদের এক্সপিরিয়েন্স আছে তো ওদেরকে। সো ডোন্ট রিগ্রেট যে তুমি সিলেক্ট হবা না তুমি ফার্স্ট টাইম। তো আমি বলবো যে আমারও এরকম ছিল যে আমি ফার্স্ট টাইম, সো কয়েকবার ভাবছিলাম যে আমি কি সিলেক্ট হব নাকি। সো এরকম কিছু মাথায় চিন্তা করবা না। তো তোমরা হচ্ছে গিয়ে যেই ইভেন্টই পাও সবগুলাতেই অ্যাপ্লাই করবা, এন্ড ডোন্ট থিঙ্ক অ্যাবাউট বেস্ট অ্যাম্বাসেডর। তোমরা হচ্ছে গিয়ে কাজ করতে থাকো, কিভাবে কাজ হয়। সো ওইভাবে করতে করতে দেখবা যে তুমি একদিন একদিন, আমি শিওর তুমি হচ্ছে গিয়ে বেস্ট অ্যাম্বাসেডর হবা। সো নট জাস্ট যে বেস্ট অ্যাম্বাসেডর, বেস্ট অ্যাম্বাসেডর হলে কি হবে, একটা সার্টিফিকেট দিবে, একটা ক্রেজ দিবে, আর একটু মানুষের মধ্যে তুমি হচ্ছে গিয়ে পরিচিত হইলা, সো এইটাই। বাট তুমি যে এক্সপেরিয়েন্সটা গেইন করলা, তুমি যে কমিউনিকেশন স্কিলসটা যে গেইন করলা, এইটাই কিন্তু মেইন আসলে। কারণ আমি যেটা দেখছি আর কি, যে একটা সার্টিফিকেট বলতে গেলে তোমার হচ্ছে গিয়ে ওইভাবে যে খুব বেশি একটা ইম্প্যাক্ট ফেলবে এরকমও আসলে কিছু না। তো আমি বলবো যে তোমার যে স্কিলস, অনেকেই যে জিনিসটা এখন মানে বলে যে স্কিলস আর হচ্ছে গিয়ে সিজিপিএ কোনটা বেটার। তো দুইটাই লাগে, বিকজ দুইটাই ইম্পর্টেন্ট। যেমন আমাদেরও কালকে হচ্ছে গিয়ে এইটা রিলেটেড হচ্ছে গিয়ে অনেক, মানে আমাদের ভার্সিটিতে হচ্ছে গিয়ে স্প্যাক হয়েছিল, স্টুডেন্টস প্রফেশনাল অ্যাওয়ারনেস কনফারেন্স। তো এটাতে হচ্ছে ইন্ডাস্ট্রির অনেক বড় বড় মানুষজন আসছে। সো এক একজনের থটস দিছে অ্যাবাউট সিজিপি অ্যান্ড স্কিলস। সো এই যে স্কিলসটা, কেউ বলছে যে স্কিলসও থাকা লাগবে, আবার সিজিপিও থাকা লাগবে। বিকজ ফার্স্টে দে উইল জাজ বাই ইয়োর সিজিপিএ, দেন যাদের হচ্ছে গিয়ে সিজিপিএ বেশি ওদের থেকে দেখবে যে কাদের স্কিলস বেশি। সো যাদের স্কিলস বেশি তাদেরকেই হচ্ছে গিয়ে ইন্টারভিউতে ডাকবে। সো এই টাইপ অফ জিনিস তুমি যদি গেইন করতে পারো, আমি বলবো ওইটা হচ্ছে সবচেয়ে বেস্ট হবে। বিকজ তারা হচ্ছে গিয়ে সার্টিফিকেট দেখবে না যে তুমি কোন অলিম্পিয়াডে ইয়া করছো, বাট মেইন জিনিসটা হচ্ছে গিয়ে তোমার স্কিলস গেইন করা। ঠিক আছে, তুমি মনে করো যে পোস্টার প্রেজেন্ট করতেছো, সো পোস্টার প্রেজেন্টেশনে তুমি যে অডিয়েন্সের চোখে চোখ রেখে যে কথা বলতেছো, পাবলিক স্পিকিং করতেছো, এইটা হচ্ছে গিয়ে তোমার ইম্পর্টেন্ট। ঠিক আছে, সো এইসব কম্পিটিশনসে গেলে তুমি হচ্ছে গিয়ে অনেক কিছু শিখতে পারবা। তুমি অ্যাম্বাসেডর হও, বা আমি বলবো যে তুমি অ্যাম্বাসেডর হয়ে
পার্টিসিপেট করতেছো, বাট তুমি হচ্ছে ডিফারেন্ট সেগমেন্টসেও হবা, যেটা আমি অলওয়েজ করি। আমি অ্যাম্বাসেডর পাশাপাশি ডিফারেন্ট সেগমেন্টসেও হচ্ছে গিয়ে পার্টিসিপেট করি। তো এটাই বলবো যে আমাদের দরকার হচ্ছে গিয়ে স্কিলস। সার্টিফিকেট তুমি অনেক কালেক্ট করতে পারবা, কোনো সমস্যা নাই, বাট তুমি যে স্কিলসটা গেইন করতেছো এটাই হচ্ছে গিয়ে মোস্ট ইম্পর্টেন্ট থিং। তো আমার এটাই বলার ছিল। হ্যাঁ, আর তেমন হ্যাঁ, কিছু ধন্যবাদ বলার নাই। ভাই। আপনি খুব সুন্দরভাবে তাদেরকে একটা মেসেজ দিয়ে দিয়েছেন যে কিভাবে সুন্দর করা যেতে পারে আগামী দিনগুলোতে। তো আমরা আশা করবো আরো কিভাবে ভার্সেটাইল করা যেতে পারে, কিভাবে সুন্দরভাবে অ্যারেঞ্জ করতে পারে। তো আমাদের আজকে লাইভ সেশনে আমরা শিহাব আহমেদ ভাইয়া, সাবিকুন্নার রিমি আপু এবং মেহেদী হাসান রিফা, যারা আমাদের 2024 সালের বেস্ট অ্যাম্বাসেডর ছিলেন, তাদেরকে আমরা পেয়েছিলাম এবং তাদের থেকে অনেক সুন্দরভাবে অনেক কিছু ইনফরমেশন আমরা পেয়েছি। কিভাবে আমাদের তারা লিডারশিপের মাধ্যমে প্রোগ্রামকে সাকসেসফুল করেছে এবং এখান ক্যাম্পাস অ্যাম্বাসেডর যারা আছেন তারা অনেক লার্নিং ম্যাটেরিয়ালস পেতে পারেন। তো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। ধন্যবাদ এবং আপনাদের যাত্রা শুভ হোক এবং আপনাদের ভবিষ্যতের জন্য শুভকামনা থাকলো। ধন্যবাদ। ধন্যবাদ সুযোগ করে দেওয়ার জন্য। ধন্যবাদ ভাই। আল্লাহ হাফেজ।